ঠিক আছে আজকে অবশ্যই কয় নাম্বার ক্লাস 4 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাস প্রথমে অবচয় পয়েন্ট একটু জান আগের ক্লাসে একটু ফিরে যান অবচয় পয়েন্টে আগের ক্লাসের অবচয় পয়েন্টে একটু যান ওখানে একটা লাইন লিখেন আমি লিখতে ভুলে গেছিলাম গত ক্লাসে এখন মনে পড়ছে অবচয় হাইফেন দিয়ে লেখেন স্যার অবচয়কে অনেক নামে ডাকা যায় অবচয়ের অনগদ লেনদেন অবচয় যদি প্রশ্ন করে নিচের কোনটি অনগদ খরচ তখন অ্যানসার হচ্ছে অবচয় অনগদ খরচ তাহলে অবচয় অনগদ লেনদেন অথবা অনগদ খরচ বুঝছি স্যার অবচয়কে অভ্যন্তরীণ লেনদেন বলা হয় কি লেনদেন অভ্যন্তরীণ লেনদেন অভ্যন্তরীণ যার অবচয়ের সাথে বাইরের কোনো পক্ষ জড়িত নয় বুঝছি জি স্যার আচ্ছা অবচয় হচ্ছে স্যার পরিচালন খরচ কোন খরচ পরিচালন খরচ অবচয় একটা মুনাফা জাতীয় খরচ কোন জাতীয় মুনাফা জাতীয় খরচ অবচয় একটা ব্যবসায়িক লেনদেন তবে অবচয় কিন্তু ব্যক্তিগত লেনদেনও হতে পারে এই ব্যবসায়িক শব্দের অপর নামই হচ্ছে কারবারি আর অভ্যন্তরীণ শব্দের অপর নাম আন্ত এইজন্য আপনাদেরকে অনেক সময় অভ্যন্তরীণ লেনদেন না দিয়ে আন্ত লেনদেন দিতে পারে তাহলে অবচয় অনগদ লেনদেন অভ্যন্তরীণ লেনদেন পরিচালন খরচ মুনাফা জাতীয় খরচ ব্যবসায়িক লেনদেন আরেকটা ওয়ার্ড বলা যায় অবচয় অস্পর্শনীয় লেনদেন অবচয় কি অস্পর্শনীয় অথবা অদৃশ্যমান লেনদেন লিখছেন জি স্যার আচ্ছা এবার লিখেন পুঞ্জীভূত অবচয় অথবা ক্রমযোজিত অবচয় অথবা এটা খুব কমন প্রশ্ন এখন যেটা লিখতেছি পুঞ্জীভূত অবচয় ক্রমযোজিত অবচয় জমাকৃত অবচয় লিখছেন অবচয় সঞ্চিতি স্যার এটা কি উত্তর হচ্ছে এটি বিপরীত বা কন্ট্রা সম্পদ পরীক্ষার প্রশ্ন আসে নিচের কোনটি কন্ট্রা সম্পদ তখন আপনি অ্যানসার দিবেন পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বুঝছি জি স্যার আচ্ছা অথবা নিচের ক্রমযোজিত অবচয়ের পর কি লিখছেন স্যার পুঞ্জীভূত অবচয় ক্রমযোজিত অবচয় জমাকৃত অবচয় অবচয় সঞ্চিতি ঠিক আছে জি স্যার ওকে স্যার কোনো কনফিউশন এই দুটো লাইন গত ক্লাসে অ্যাড করে নেন যদি কোনো কনফিউশন না থাকে তাহলে একটু দাঁড়াই আসি সমস্যা নেই লিখে ফেলুন হাসিব ক্লাস করতেছেন ওকে বাজ কই ক্লাস করতেছেন তিতলি ক্লাস করতেছেন তিতলি আছেন স্যার মাইশা জামান জি স্যার জি স্যার মুস্কান ক্লাস করতেছেন মুস্কান করে জি স্যার এত আমাদের আরশি কই আরশি তাহসিনা আরশি জি স্যার আসছি দেখ তাহলে তো ভালো ভালো মনে করে ক্লাস ঠিক আছে ভালো আফিয়া করে আফিয়া এসা ক্লাস করতেছ না তাহলে আজকে আসেন অবচয়ের পদ্ধতি সমূহ এটাই মূলত আজকে লেকচার 4 এর আলোচ্য বিষয় বা অবচয়ের 4 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় অবচয়ের পদ্ধতি স্যার অনেক আপনাকে যদি কেউ প্রশ্ন করে অবচয়ের পদ্ধতি কয়টি এই কথাটা মানে এই উত্তরটা দেওয়া খুব কঠিন বা এটা আসলে বলা যাবে না অবচয়ের পদ্ধতি কয়টি সো আপনি বলবেন যে অবচয়ের পদ্ধতি আসলে আমরা নিশ্চিত না কেন নিশ্চিত না কারণ ভাই যারা বই লিখছেন ওরা নিশ্চিত না তাহলে আপনি নিশ্চিত হবেন কোন দিকে
আমেরিকান বইগুলোতে অবচয়ের পদ্ধতি একটু কম দেখা যায়, ভারতীয় বইগুলোতে অবচয়ের পদ্ধতিটি বেশি দেখা যায়। আপনি যখন ভারতীয় বইগুলো উল্টাবেন তখন দেখবেন যে 20-22টা পদ্ধতি লিখছে এক একটা বইতে, লিখে এরপর লিখছে এটসেট্রা। আবার আমেরিকান বইগুলো যখন দেখবেন তখন ওখানে 17-18টা পদ্ধতি আছে, এরপর লেখা আছে এটসেট্রা। হ্যাঁ, তো এগুলো গুগলে একটু সার্চ করলে ভারতীয় এবং আমেরিকান বইগুলো পাওয়া যায় আসলে। তো বাংলাদেশি রাইটাররা আবার মহাপণ্ডিত। ওনারা কি করছেন, বা আমাদের কলেজের ছাত্ররা যখন পড়ান মহাপণ্ডিত, সেটা কি ওনারা বলেন হ্যাঁ অবচয়ের পদ্ধতি 4টা, ভালো করে মুখস্থ করবে। অবচয়ের পদ্ধতি কয়টি? পোলামাইন কোরাস করে মুখস্থ করে 4টি। আবার কেউ কেউ বলে না না 2টি। হ্যাঁ, তো এই 4টা পদ্ধতি কি কি? আসলে এই 4টা পদ্ধতি আমরা এইচএসসি তে মোটামুটি পড়ি বলেই অনেকের ধারণা হচ্ছে অবচয়ের পদ্ধতি আসলে 4টি। তো মনে রাখবেন একটু, অবচয়ের পদ্ধতি কয়টি এই প্রশ্ন উত্তর আমিও দিতে পারতেছি না। অবচয়ের পদ্ধতি কয়টি আমরা কেউই জানি না। এটা অনেকগুলো পদ্ধতি আছে, আমরা এটা বলতে পারি। তবে আমরা আসলে 4টা পদ্ধতি পড়ি, এইচএসসি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত এই 4টা পদ্ধতি আমাদের লাগে। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর আমরা নতুন আরো 3 থেকে 4টা পদ্ধতি পড়ি। তাহলে আমি যদি এই 4 আর ওই 3 বলি, মোট প্রায় 7 থেকে 8টা পদ্ধতি বাংলাদেশের স্টুডেন্টদের পড়তে হয়, স্পেশালি বিবিএ যারা করবেন তাদের জন্য। আর যখন আপনি এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন আপনাকে কমপক্ষে 4টি পদ্ধতি ভালো করে জানতে হবে। এই জন্যই অনেকেই বলে অবচয়ের পদ্ধতি 4টি, আসলে অবচয়ের পদ্ধতি 4টি না আরো বেশি। যাই হোক, তো আমরা ওই 4টা পদ্ধতির নাম একটু লিখি কি কি। প্রথমে লিখেন, প্রথম পদ্ধতিটির নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, অথবা এটাকে আমরা বলি স্থির কিস্তি পদ্ধতি, অথবা এটাকে বলে সমকিস্তি পদ্ধতি, অথবা এটাকে বলে ক্রয় মূল্য পদ্ধতি। ইংরেজিতে বলে স্ট্রেট লাইন মেথড। অনেক জায়গায় এটাকে সংক্ষেপে লেখা হয় এসএলএম মেথড। হ্যাঁ, তাহলে সরল রৈখিক, স্থির কিস্তি, সমকিস্তি, ক্রয় মূল্য পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। কি এতক্ষণ কি ক্যামেরাটা একটু গোল গোল ছিল মনে হয়? আচ্ছা, লিখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করে ক্রয় মূল্য পদ্ধতি কোনটা, অ্যানসার কি দিবেন? সরলরৈখিক সরল। পদ্ধতি। এখন ক্রয় মূল্য পদ্ধতি কথা দেখেন, ওই যে আপনাদেরকে বলছিলাম যে এইচএসসি প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা কেমনে আমি আমি এই মুহূর্তে বের করতে পারবো কিনা মনে নাই আমার, কিন্তু একটা সৃজনশীল সম্পর্কে আমরা জানি, ওই সৃজনশীলে কোনো পদ্ধতি নাম উল্লেখ ছিল না, শুধু বলছে ক্রয় মূল্যের ভিত্তিতে। এখন এই ক্রয় মূল্যের ভিত্তিতে বলতে আপনি কি বুঝবেন? তখন আপনাকে মনে রাখতে হবে ক্রয় মূল্য পদ্ধতি করছি আমরা। আসলে ক্রয় মূল্যের ভিত্তিতে বলতে আসলে ক্রয় মূল্য পদ্ধতিকে বোঝাচ্ছে। ক্রয় মূল্য পদ্ধতি কোনটা? সরলরৈখিক পদ্ধতি। তবে সৃজনশীল 7 মনে হয়। সৃজনশীল 7 না, দাঁড়ান আমি একটু বের করি। হ্যাঁ, সৃজনশীল 7 রাইট। এখানে বলছে গ নাম্বার প্রশ্ন, ক্রয় মূল্যের ভিত্তিতে 5 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করুন। এখন এখানে কিন্তু বলা নাই কোন পদ্ধতি, তখন মনে রাখবেন অনেকেই এটা ক্রমরা সমান করে দিয়ে চলে আসবে। কেন? খ নম্বরে তারা ক্রমরা সমান করছে এই জন্য। আসলে এটা মূলত সরলরৈখিক পদ্ধতি। কেমনে? সরলরৈখিক পদ্ধতির অপর নামই আসলে ক্রয় মূল্য পদ্ধতি। মনে থাকবে? জি স্যার। জি স্যার। কোন কনফিউশন? কিন্তু এই পদ্ধতি কাকে বলে এটা এগুলো আমার দরকার না, আমরা এগুলো প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা পড়বো। সরলরৈখিক পদ্ধতি কি, ক্রমরা সমান কি, আলাদা আলাদা প্রত্যেক ইতিহাস জানবো। আপাতত জানতেছি অবচয়ের পদ্ধতি কারা, কোন কোন পদ্ধতিগুলো আমরা পড়বো সেটা। আমি এখানে সিনোনিম লিখে দিচ্ছি, বারবার সিনোনিমটা লেখাবো না। সরলরৈখিকের সিনোনিম এইগুলা, এবং এগুলা প্রত্যেকটাই আপনি এইচএসসি সৃজনশীল প্রশ্ন করে দেখলেই চলবে। দেখবেন সৃজনশীলে কখনো বলছে স্থির কিস্তি পদ্ধতি, কখনো বলছে সমকিস্তি পদ্ধতি, কখনো বলছে সরলরৈখিক পদ্ধতি, কখনো বলছে ক্রয় মূল্য পদ্ধতি। তারপরে সবগুলো নাম অলরেডি বোর্ড পরীক্ষায় চলে আসছে, তো সবগুলো নাম আপনার জানতে হবে স্যার। আচ্ছা, দুই নাম্বারটাকে আমরা বলি ক্রম হ্রাসমান জ্যার পদ্ধতি। এটার সিনোনিম একটু কম। ক্রম হ্রাসমান জ্যার পদ্ধতি, এটার অপর নাম হচ্ছে বহির্মূল্য পদ্ধতি। এখন বহির্মূল্যের অনেকগুলো সিনোনিম আছে, তো তখন পদ্ধতির নাম চেঞ্জ হতে পারে। কারণ বহির্মূল্য পুস্তক মূল্য একই কথা, তাহলে আপনাকে বলতে পারে পুস্তক মূল্য পদ্ধতি। আসলে পুস্তক মূল্য পদ্ধতি আর বহির্মূল্য পদ্ধতি একই কথা। তো আমরা যখন বহির্মূল্যের সিনোনিম শিখবো তখন একটু মাথা রাখলেই হবে। তাহলে ক্রম হ্রাসমান জ্যার পদ্ধতি অথবা বহির্মূল্য পদ্ধতি। তাহলে দেখেন এখানে কিন্তু ক্রয় মূল্য পদ্ধতিটা বহির্মূল্য পদ্ধতি, তাহলে এটা বহির্মূল্য পদ্ধতি, এটা ক্রয় মূল্য পদ্ধতি। স্যার এরকম কেন? আসলে এই পদ্ধতিতে অবচয় ধরা হয় বহির্মূল্যের উপর, এই জন্য নাম দেওয়া হয়েছে বহির্মূল্য পদ্ধতি। আর এই পদ্ধতিতে অবচয় ধরা হয় সাধারণত ক্রয় মূল্যের উপর, এই জন্য নাম দেওয়া হয়েছে ক্রয় মূল্য পদ্ধতি। এটাকে ইংরেজিতে আমরা বলি ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, ডিবিএম। ডেক্লাইনিং ব্যালেন্স মেথড।
সংক্ষেপে অনেক জায়গায় লেখা থাকে, যদি আপনারা অনার্স দিয়ে তখন পাবেন, সংক্ষেপে লেখা থাকে ওখানে শর্টকাট ডিবিএম। ডিবিএম মানে ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। বুঝছে এতটুকু? জি স্যার। আচ্ছা, 3 নম্বর নাম হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এটা সাধারণত এমন কোনো সিনোনিম ওয়ার্ড নাই, তাহলে এটা ইংরেজি নামটা মনে রাখবেন, সাম অফ ইয়ার ডিজিট মেথড। এটাকে আবার শর্টকাট করিয়ে দাও, এটার নাম এটাই, সাম অফ ইয়ার ডিজিট মেথড। এটা আবার এই এসডিএম এরকম কিছু নাই, সাম অফ ইয়ার ডিজিট মেথড, বাংলায় বলা হয় বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। লিখছি? জি স্যার। জি স্যার। 4 নম্বর এন্ড লাস্ট। ইয়ারের পর কি লিখলেন যে? ইয়ারের পর কি লিখলেন? ইয়ার ডিজিট, ডিজিট সংখ্যা, ডিজিট মেথড। ঠিক আছে? জি স্যার। 4 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। এটাকে অবশ্য বলা হয় কার্য একক পদ্ধতি। এটাকে আরো নাম আছে, যান্ত্রিক ঘন্টাহার পদ্ধতি। অর্থাৎ আপনি যদি দেখেন কোন জায়গায় ঘন্টা বা এককের উপর নির্ভর করে অবচয় বের করতে বলছে, ওটাই হচ্ছে মূলত উৎপাদন একক পদ্ধতি। তো আমার জানার মধ্যে একটা বোর্ড প্রশ্ন আছে, মানে 9 নম্বরটা বা এরকম কোনো একটা ম্যাথ, হ্যাঁ 9 নম্বর সৃজনশীল, ওখানে কর্ম ঘন্টাহার পদ্ধতি বলছে, তার মানে আসলে এটা কথা বলছে, কর্ম ঘন্টাহার পদ্ধতি বা কার্য ঘন্টাহার পদ্ধতি বা যান্ত্রিক ঘন্টাহার পদ্ধতি, যেটাই বলি। আচ্ছা, যেহেতু বোর্ডে আসছে আমরা একটু নামটা লিখে রাখবো, কর্ম ঘন্টাহার পদ্ধতি। তার মানে অ্যাকাউন্টিং এর আসলে মূল সমস্যা এটাই, প্রচুর নাম থাকে এখানে। যাই হোক, যদি এটা ইংরেজিতে বলি, প্রোডাকশন ইউনিট মেথড, পারা যাবে? লিখছেন না এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এখানে 2 নাম্বার পদ্ধতি ছাড়া বাকি সব জায়গায় ওই যে এসবি এর কথা মনে আছে? এসবি, হোয়াট ইজ এসবি? সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। 2 নাম্বার পদ্ধতি ছাড়া বাকি সব জায়গায় ভগ্নাবশেষ মূল্য আসবে। এইজন্য পরীক্ষাতে এমসিকিউ আসে, কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য আসবে না বলেন তো? ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। যদি আমরা পরে লিখব, এখন লেখার দরকার নেই, এটা আমরা লিখে দিব, সমস্যা নাই, এমসিকিউটা লিখে দিব। তো এইজন্য ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির পরীক্ষাতে এমসিকিউ আসতে পারে, কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। কারণ বিবেচনা করা হয় এটা বলবে না, উল্টাটা বলবে, বিবেচনা করা হয় না, তখন আপনি অ্যানসার দিবেন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য আসে না। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে স্যার। স্যার এটার ইংরেজি নাম প্রোডাকশন ইউনিট মেথড। প্রোডাকশন ইউনিট মেথড। এটা আর বেশ কয়েকটা ইংরেজি নাম আছে, কিন্তু আমরা একটা মনে রাখলে হবে আপাতত, প্রোডাকশন ইউনিট মেথড। ঠিক আছে? লিসেন। জি স্যার। আচ্ছা, এবার কিছু এমসিকিউ কাহিনী দেখি। নোট, বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী, বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয়। অর্থাৎ বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী, মানে ইনকাম ট্যাক্সের জন্য যে আইন আছে, সেই আইনে আপনাকে কোন পদ্ধতিতে অবচয় ধরতে বলছে? ক্রমহ্রাসমান। আপনি চাইলেও সরলরেখিক ধরতে পারবেন না। বুঝিয়েছি? জি স্যার। তারপরে আসি, প্রথম বছর
প্রথম বছর অবচয় বেশি ধার্য করা হয় কোন পদ্ধতি, যদি এই প্রশ্ন করে, অথবা বর্ধিষ্ণু পদ্ধতি কারা, তখন আপনি অ্যান্সার দিবেন হাইফেন দিয়ে রোমান চিহ্ন 1 ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, আর রোমান চিহ্ন 2 বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। মনে থাকবে, শুধু প্রথম বছর বলছি কিন্তু আমি, প্রথম বছর অবচয় বেশি ধার্য করা হয় কোন পদ্ধতিতে, মনে রাখতে হবে কি কি? সংখ্যা সমষ্টি। আচ্ছা, কিন্তু আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই অবচয় বেশি ধরা হয় কোন পদ্ধতিতে, তখন কি আপনি ক্রমহ্রাসমান অ্যানসার দিবেন? আমি তো প্রথম বছর বলিনি, বলছে অবচয় বেশি ধরা হয়, তখন আপনি কি করবেন? বর্ধিষ্ণু পদ্ধতি। এই না বেটা, কি আবার কি? সরলরৈখিক পদ্ধতি। জি স্যার, এই তো বুঝে গেছেন। বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয় যেটাকে, বর্ধিষ্ণু মানে যে সকল পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি ধরা হয় তাকে কি বলা হয়? বর্ধিষ্ণু বলা হয়। অবচয় বেশি ধরা হয় সরলরৈখিক পদ্ধতিতে। কেন? দেখেন ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিন্তু প্রতি বছর অবচয়ের পরিমাণটা কমে, তার প্রথম বছর বেশি হলে পরের বছর থেকে আস্তে আস্তে কমে যাবে, এই জন্য মোট যোগফলে গিয়ে অবচয় কম হবে। কিন্তু সরলরৈখিকে প্রত্যেক বছর অবচয় সমান, ধরেন সরলরৈখিকে একটা সম্পত্তির অবচয় 10,000 টাকা, হ্যাঁ, তাহলে 5 বছর যদি অবচয় ধরি 5 দশে কত? কত? 50,000। 50,000। আচ্ছা, কিন্তু আমি যদি ক্রমহ্রাসমান অবচয় ধরি, ধরেন প্রথম বছর অবচয় আসলো 15,000, পরের বছর কি 15,000 থাকবে? না স্যার, পরের বছর ধরেন এটা চলে গেল 10,000, এরপর বছর ধরে গেলেন এটা গেল 8,000, এরপরে চলে গেল এটা 6,000 বা 5,000, এভাবে লাস্ট যে যোগফল আসবে এই যোগফলটাতে মানে পুঞ্জীভূত অবচয়টা সরলরৈখিকের তুলনায় আসলে কম হয়, কারণ এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণটা কমতে থাকে। বুঝতে পারছি? জি স্যার। এবং এটা দ্বিগুণ হারে কমে, সাধারণত কি হারে কমে? দ্বিগুণ হারে। এই জন্যই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি আসলে অবচয় বেশি হয় না, শুধুমাত্র প্রথম বছর ক্রমহ্রাসমান অবচয়টা বেশি হয়, কিন্তু নরমালি অবচয় বেশি হয় আসলে কোন পদ্ধতিতে? এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান, এইজন্য মোট অবচয় সরলরৈখিক পদ্ধতিতে একটু বেশি হয়। পারা যাবে এতটুকু? জি স্যার। জি স্যার। এবার আমরা আলোচনা করব সরলরৈখিক পদ্ধতি নিয়ে, সবচেয়ে বড় পদ্ধতি এটা। তাহলে প্রথমেই লিখে ফেলেন এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। আচ্ছা, কেন সমান হয়? এটা কারণ আছে। তাহলে সরলরৈখিক পদ্ধতি প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হয়? সমান হয়। সমান হয়। আচ্ছা, লিখে ফেলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়, তখন অ্যানসার দিবেন সরলরৈখিক পদ্ধতি। এই পদ্ধতিতে স্যার 112 নম্বর এমসিকিউ একটু দেখবেন। ওই আছে, ওই এমসিকিউ সলভ করেছেন কেন আপনি? ফল একটু পরে রিলেটেড পরে আসি, এই প্রশ্নটা একটু দূরে রাখেন একটু পরে, এটা পড়ানোর আগে কেন আপনি 112 চলে যাবেন? এটা কাহিনী নিশ্চয়ই আগে পরে কিছু লাইন আছে এগুলো সব শেষ করে দেন, তারপরে যাবেন। 112 মনে রাখেন, বাট এখন না, আমি পদ্ধতি শেষ করে আগে বলবো, ঠিক আছে? আচ্ছা, আপনার কথার কারণে আমি ভুলে গেছি কি লেখাছিলাম না, প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান, এটা তো লিখছি। আচ্ছা, এই পদ্ধতিতে সম্পদের অবচয় যোগ্য মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্য কথা মনে আছে? জি স্যার। জি স্যার। অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় দ্বারা, আমার এখানে আসলে কিছু সাউন্ড হচ্ছে যেগুলো আমি জানি, আপনারা একটু বিরক্ত হচ্ছেন, কিছু করার নেই, ক্লাস টাইমগুলো চেঞ্জ করে দিয়েছি, আমরা খেয়ে লাগাইছে সকাল থেকে। যাই হোক, যারা কনসেশন করে ওদের একটু মাঝে মাঝে কমন সেন্সের একটু অভাব হয়, কারণ ওরা মানে ঘুমের সময়গুলোতে আসলে কাজগুলো বেশি করে করে। তো যাই হোক, আল্লাহ ওদেরকে সাহায্য দান করুক, আমরা আশা করি।
তাহলে এই পদ্ধতিতে সম্পদের কোন মূল্যের উপর অবচয় ধরা হয় বলেন তো? অবচয়যোগ্য মূল্য। যেহেতু এটা অবচয়যোগ্য মূল্যের উপর অবচয়যোগ্য অবচয় ধরা মূল্য। হয় এই জন্য আসলে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। কেন খেয়াল করেন তো একটু। ধরেন আপনি একটা সম্পদ কিনছেন 1,20,000 টাকা দিয়ে। তাহলে এটা কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আমরা সি দ্বারা ক্রয় মূল্যকে বুঝি, মনে আছে? জি আচ্ছা, তো এটা ভগ্নাবশেষ মূল্য ধরেন 20,000 টাকা। 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। তো আমরা বলছিলাম যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য হয়। তাহলে অবচয়যোগ্য মূল্য হচ্ছে 1,20,000 থেকে 20,000 বাদ দিলে হচ্ছে তারপর 1 লাখ। বুঝছি? জি স্যার তো আমরা বলছি অবচয় কি জিনিস? অবচয় হচ্ছে সম্পদের আনুমানিক জীবনকালের মধ্যে, আনুমানিক জীবনকালের মধ্যে তার অর্জন মূল্যকে অথবা অবচয়যোগ্য মূল্যকে কি করা, বন্টন করে দেওয়ার প্রক্রিয়া, ঠিক না? ইয়েস স্যার আচ্ছা, তো আমরা দেখেন আনুমানিক জীবনকাল এখানে কয় বছর ধরছি? 4 বছর 4 বছর 4 ধরছি। বছর তার মূল্য 1,20,000, ভগ্নাংশ হলো 20,000। তাহলে প্রত্যেক বছর অবচয় হবে কয় টাকা? 25,000 টাকা তাহলে সমান না অসমান? প্রথম বছর সমান। 25,000, দ্বিতীয় বছর 25,000, তৃতীয় বছর 25,000, চতুর্থ বছর 25,000। বুঝছি? জি স্যার জি স্যার যেহেতু আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হয়, তার মানে সমান 4 ভাগে ভাগ হবে না? আপনি প্রথমত শিখছেন যে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হবে। তো অবচয়যোগ্য মূল্য কেমনে বের করে? ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে। তারপর আপনি শিখছিলেন যে অবচয় কি জিনিস? সম্পত্তির আনুমানিক জীবনকালের মধ্যে আমরা কি করি? এই মূল্যটাকে আসলে বন্টন করে দিই। তো সরলরেখী পদ্ধতি কিভাবে বন্টন করা হয়? সমানভাবে। তো সমানভাবে বন্টন করতে হলে কি করতে হবে? আয়ুষ্কাল দিয়ে সরাসরি কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভাগ করে দিতে করে দিন এইজন্য আমরা অবচয়যোগ্য মূল্যকে সরাসরি আয়ুষ্কাল দিয়ে ভাগ করতেছি। কত? 4 বছর। এই যে ভাগ করার সাথে সাথে একটা অ্যানসার আসলো কত? 25,000 টাকা। এখন প্রথম বছর অবচয় কত? 25,000, দ্বিতীয় বছর কত? 25,000, তৃতীয় বছর কত? 25,000, চতুর্থ বছর কত? 25,000। 4 বছরে অবচয়টা কমপ্লিট হবে, মানে সম্পত্তির পূর্ণাঙ্গ অবচয় হবে 4 বছরে। প্রত্যেক বছর কত করে? 25,000 করে। এইজন্য বলা হয় সরলরেখী পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হয়? সমান হয়। সমান হয়। সমান হয়। এখন সৃজনশীল করার ক্ষেত্রে আপনাকে প্রথমে ক নম্বরে বলবে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা। আপনি প্রথমে অবচয়ের পরিমাণ নির্ণয় করবেন, তারপর আপনি জাবেদা করতে পারবেন। এর আগে জাবেদা করতে পারবেন না। বুঝছি? জি স্যার। যাই হোক, তাহলে থিওরিটিক্যাল কথাগুলো লিখে বলছেন যে এই পদ্ধতিতে আমরা কি করি? সম্পদের অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরি। এটি প্রতি বছর অবচয়ের পরিমাণ এখানে কি হয়? সমান হয়। এতটুকু লিখছেন তো না? জি স্যার। তাহলে এবার সরাসরি আমরা সূত্রে চলে যাই। কোথায় যাব? সূত্র। তাহলে লেখেন সূত্র নাম্বার 2। স্যার সূত্র নাম্বার 1 কই? প্রথম ক্লাসে ছিল, মনে আছে? ইরে কথা বলে না কেন? ইয়েস স্যার জি স্যার। সূত্র নাম্বার 2 কি বের করব আমরা? অবচয় হার। যারা এটা- নতুন, এক মিনিট 5 মিনিট, যারা নতুন অর্থাৎ আপনি কখনো অবচয় ক্লাস করেন না আগে, আমার এখানে অন্য জায়গায় করছেন, সেটা দয়া করে তুলনা করেন না। কেউ যদি আগে কোথাও করে আসেন, আমাদের এখানে আছে প্রথম করতেছেন, দয়া করে এই ক্লাসগুলোকে প্রায়োরিটি দেন, আগেরগুলো একটু ভুলে যাবেন। আপনার মাথার মধ্যে যদি আমার ক্লাস চলার সময় আগের পড়া, বর্তমান পড়া, বাসার স্যারের পড়া, বাসার ম্যাডামের পড়া সব একসাথে মাথায় কাজ করা শুরু করে, এখন অনেকে আছে খুব ভালো পড়েন, তারা আগে একবার পড়ছেন এই চ্যাপ্টারটা অন্য একজনের কাছে অথবা অন্য একটা বইতে, এখন আমি পড়াচ্ছি, আপনি দুটো একসাথে মাথায় চিন্তা করছেন, আরে ওখানে পড়ছে এরকম, এখানে পড়ছে এরকম, তাহলে আপনার মাথায় এখন কিছু ঢুকবে না নিশ্চিত, কারণ আপনি একটা চিন্তা ভাবনায় আছেন। কেউ যদি আগে এই চ্যাপ্টার পড়ে থাকেন অন্য কোথাও, তারা দয়া করে আপাতত মাথা বাদ দিয়ে দেন, আপনি অবচয় চ্যাপ্টারটা আগে জীবনে পড়েন না, এখন পড়তেছেন, তাহলে আপনার মাথা মানে ঝামেলা লাগবে না, আস্তে আস্তে মাথায় ঢুকবে। এই চ্যাপ্টারে অনেক বেশি সূত্র আছে, সবচেয়ে বেশি সূত্র অবচয় চ্যাপ্টারে, এবং এটা পরতে পরতে প্রত্যেক লাইনে লাইনে সূত্র আছে। এত সূত্র আমাদের পড়ার টাইম নেই, কারণ আমি সূত্রকে শত্রু বলি। যত বেশি সূত্র তত বেশি শত্রু, কারণ শত্রুকে যেরকম আমরা ভয় পাই, শত্রুকে আমরা আসলে ভয় পাই। তো এই জন্য সূত্রটা কম শেখা ভালো। আমরা গুনে গুনে 10টা সূত্র পড়বো, একদম নাম্বার ধরে ধরে। 1 নম্বর সূত্র আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, আজকে এটা 2 নম্বর সূত্র। আপনি যখন সূত্র পড়বেন তখন খুব ভালো করে মনোযোগ দিবেন এটা কোন পদ্ধতি, এবং এই সূত্র শেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে এই সূত্র আমার শুধু একটা কাজে না, কয়েকটা কাজে ব্যবহার করতে হবে। তাহলে আপনি একটা সূত্র শিখছেন, এই একটা সূত্র দিয়ে হয়তো আপনি অবচয় বের করার কথা না, এটা দিয়ে আপনি অবচয় বের করতে পারবেন, প্রাণমূল্য বের করতে পারবেন, আয়ুষ্কাল বের করতে পারবেন, অবচয় হার বের করতে পারবেন। অর্থাৎ একই সূত্র দিয়ে আপনি 3 থেকে 4টা জিনিস বের করতে পারবেন, তাহলে সূত্রের সংখ্যা কমে আসবে। নাইলে যারা প্রত্যেকে আলাদা আলাদা সূত্র শিখতে গেলে এই চ্যাপ্টারে মিনিমাম আমি 80টা সূত্র বানাতে পারবো। কয়টা সূত্র? 80টা 80টা। প্রত্যেকটা থেকে আপনি 4 5 6টা সূত্র ইজিলি বের করতে পারবেন। তো 70-80টা সূত্র কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের 70-80টা সূত্র দরকার না, আপনার বরাবর 10টা সূত্রকে ভালো করে মাথায় ঢোকাবো, তাহলে হবে। 10টার মধ্যে 2-1টা আছে আমাদের কাজে লাগবে, শেখাবো আর কি। ফাইম এবার বলবেন কি প্রশ্ন করতেছিলেন?
না স্যার প্রশ্ন করতেছিলাম না, এটা আমি সূত্র 3 ছিল গত ক্লাসে অবচয়যোগ্য মূল্য দিয়ে আপনি সূত্র 2 করেছিলেন। ওটা সূত্র 2 না স্যার, ওটা সূত্র ছিল, ওইটা স্টার চিহ্ন দিয়ে লিখছিলাম। আমার জানা মতে আমি সূত্র 2 নম্বর দিয়ে লিখিনি, বুঝছেন? আমি সূত্র 1 কথাটা শুধু ওই যে মানে সম্পদের একটা সূত্র লিখছিলাম, ওখানে লিখছিলাম। গত ক্লাসে অর্জন মূল্য বলে আমি সূত্র 2 লিখি নাই, কিন্তু আমি এভাবে সূত্র 2 3 পয়েন্ট করব, ওই পয়েন্টগুলোই হচ্ছে 10টা সূত্র, বুঝছেন? আর Yes, sir. অবচয়যোগ্য মূল্য সূত্র আসলে আলাদা শিখতে হয় না, কেন শিখতে হয় না আজকে দেখব। ওই সূত্রটা আসলে লেখা কি গত ক্লাসে বোঝানোর জন্য, অবচয়যোগ্য মূল্য জিনিসটা কি অনেকে থিওরিতে পাবে এই জন্য। আচ্ছা, তো এই 2 নম্বর সূত্রটা সাধারণত আমাদের কখনোই কাজে লাগে না, তারপর আমরা পড়ি আর কি, যদি আসে পরীক্ষায় সেক্ষেত্রে আমরা পড়ে রাখি, কিন্তু সাধারণত এই পর্যন্ত আমরা কখনো এই প্রশ্নের কোনো মানে এই সূত্রের কোনো প্রয়োগ দেখিনি। আচ্ছা, এখন অবচয় করতেছি কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। ম্যাথের ক্ষেত্রে অবচয়ের ম্যাথ কিভাবে সলভ করবেন? কারণ অবচয়ের একটা ম্যাথ আসছে পরীক্ষায়, তো আপনি কিভাবে সলভ করবেন এমসিকিউ তে? থিওরির কথা পড়ে আসছে, মানে সৃজনশীলের কথা পড়ে আসছে, যে ম্যাথমেটিক্যাল এমসিকিউ যেগুলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমেই সবার শেষ লাইনটা দেখবেন কি চাইছে। ধরেন বলছে অবচয় হার নির্ণয় করো, আচ্ছা ফাইন। এবার আপনি দেখেন অবচয় হার নির্ণয় করো, এটা কিন্তু দুইটা পদ্ধতি আছে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার আছে, ক্রমরসমঞ্জের পদ্ধতিতেও অবচয় হার আছে। এখন আপনি তো বিপদে পড়ছেন কোন পদ্ধতি, তাহলে আপনি দেখে নেন প্রশ্নে কোন পদ্ধতির কথা উল্লেখ করছে। যদি সরলরৈখিক বলে তাহলে সূত্র নাম্বার 2, আর যদি ক্রমহ্রাসমান বলে তাহলে সূত্র নাম্বার ওই 6-7 এর দিকে পাবো আমরা এটা। তো আগে কনফার্ম হইতে হবে এটা কোন পদ্ধতি। সাপোজ এটা সরলরৈখিক পদ্ধতি, তাহলে আপনি সূত্র নাম্বার 2 ব্যবহার করবেন। সূত্র নাম্বার 2টা কি? সূত্র নাম্বার 2টা আমি একটু বড় আকারে লিখি, পরে ছোট করে দিব। 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আপনি যখন সৃজনশীল করবেন, সৃজনশীলে যদি এই প্রশ্ন আসে এভাবে লিখবেন 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100, তারপরে মান বসা অঙ্ক করে ফেলবেন। তাহলে এই অঙ্ক করার জন্য শুধু কি লাগবে? আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে কি রে? বছর। বছর। এমসিকিউর জন্য এই সূত্রটা মনে রাখবেন এভাবে 100 ডিভাইডেড বাই n। আয়ুষ্কাল মানে n, আর 100 একে 100 100, বুঝছেন? জি স্যার। এমসিকিউর জন্য শুধু এতটুকু মনে রাখলে হবে, কিন্তু সিকিউর জন্য একটু সুন্দর করে সাজায় লিখতে হবে। এই জন্য লিখবে 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100। ধরেন আয়ুষ্কাল 4 বছর, 4 বছর, তাহলে 1 ডিভাইডেড বাই 4 বছর ইনটু 100। আমরা জানি 4 দিয়ে 100 কে ভাগ করলে 25 হয়, তাহলে 25%, বুঝছেন? এখানে আবার বছর লিখে দিয়েন, আমি একটু বুঝানোর জন্য বছর লিখছি। তাহলে 1/4 ইনটু 100 অর্থাৎ 25%। পারবেন সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাবে। তাহলে আবার বলতেছি এটা সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে, অন্য পদ্ধতি না। যদি ক্রমহ্রাসমান বলতো তাহলে কিন্তু এটা হইতো না, অন্য কিছু হইতো। সো আপনি যে সূত্রই করেন পরীক্ষার হলে খুব সাবধানে এক করবেন, আগে দেখে নেবেন এটা কোন পদ্ধতি। পদ্ধতি দেখে দেখে সূত্র করতে হবে। সূত্র নাম্বার 2 থেকে 5 পর্যন্ত এগুলো সরলরৈখিক পদ্ধতি, অন্য কোন সূত্রকে সরলরৈখিক পদ্ধতিতে ব্যবহার করা যাবে না। তাহলে এবার আসেন সূত্র নাম্বার কত? 3। 3। হ্যাঁ, আজকে আপনারা এই রিলেটেড ম্যাথগুলো সলভ করে ফেলবেন। সরলরৈখিক পদ্ধতি রিলেটেড যত ম্যাথ পাবেন আজকে সলভ করতে পারবেন। তাহলে সূত্র নাম্বার 3, এখন আমরা কি বের করব? কি বের করব? অবচয়। অবচয়। এখানে একটু ভেজাল আছে। ভেজালটা কি? ওই নোয়াখালীদের মতো। নোয়াখালীদের মতো কেমনে? ধরেন একজন হুজুর বলতেছিল যে একটা পাতা জলে পড়লে নাকি কি হয়ে যায়? কুমির হয়ে যায়, ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। এখন একজন লোক দাঁড়াইছে মাহফিলের মাঝখানে, দাঁড়ায় বলছে, হুজুর আচ্ছা আপনি তো বলছেন জলে পড়লে কুমির হবে, ডাঙায় পড়লে কি হবে? বাঘ হবে। কি হবে? বাঘ। আচ্ছা ধরেন গাছের পাতাটা যদি জল এবং মানে ডাঙা দুইটার মাঝখানে পড়ে, মানে এটা অর্ধেক জল হলো অর্ধেক স্থল হলো, তখন কি অবস্থা হবে? তখন হুজুর জিজ্ঞেস করছে ওর বাড়ি কই, ওর বাড়ি আসলে নোয়াখালী। তো আমাদের এখানেও ঠিক সেম কাহিনী একটা আছে, একটু পরে দেখবেন। আমাদের এই সরলরৈখিক পদ্ধতিতে দুই ভাবে অবচয় বের করা যায়। কয় ভাবে? ও বাবা, কার মোবাইল রে ভাই? আচ্ছা, একটা হচ্ছে প্রশ্নে আয়ুষ্কাল থাকবে, আর একটা হচ্ছে প্রশ্নে পার্সেন্টেজ থাকবে। কি থাকবে? পার্সেন্টেজ। ধরেন একটা হচ্ছে প্রশ্নে সাপোজ এই 4 বছর থাকবে, অথবা আরেকটা হচ্ছে প্রশ্নে সাপোজ 25% থাকবে। এখান থেকে যে কোনো একটা থাকবে। হ্যাঁ, হয়তো আয়ুষ্কাল থাকবে, নয়তো পার্সেন্টেজ থাকবে। সরলরৈখিক পদ্ধতি অবচয় বের করার জন্য আমাদের প্রশ্নে হয়তো বছর থাকবে, নয়তো পার্সেন্টেজ থাকবে। এখন যদি দুইটা একসাথে থাকে তখন এরকম একটা কনফিউশন আসতে পারে। এইজন্য ভালো করে রোমান চিহ্ন 1 আর 2 এর কথাগুলো খেয়াল করবেন। প্রশ্নে পার্সেন্টেজ থাকলে কি করব, বছর থাকলে কি করব, দুইটা একসাথে থাকলে কি করব, তাহলে পরীক্ষা ভেজাল লাগবে না। আচ্ছা, রোমান চিহ্ন 1, যদি প্রশ্নে অবচয় হার না থাকে। এই হার মানে কি? পার্সেন্টেজ। হার মানে কি রে? পার্সেন্টেজ।
তাহলে সূত্র নাম্বার 1 আপনি কখন ব্যবহার করবেন বলেন? অবচয় হাত দেওয়া না থাকলে। অবচয় হাত দেওয়া না থাকলে। তার মানে অবচয় দেওয়া না থাকলে নিশ্চিত কি দেয়া থাকবে? বছর। বছর দেয়া থাকবে, রাইট। আচ্ছা, তাহলে যদি প্রশ্নে অবচয় হার দেয়া না থাকে, অবচয় না থাকে, তাহলে অবচয় সূত্র, অবচয়কে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডি দ্বারা। এটাকে পরীক্ষায় বার্ষিক অবচয় বলতে পারে, একই কথা। অবচয় আর বার্ষিক অবচয় একই কথা। তাহলে অবচয় ব্র্যাকেটে ডি সমান অর্জন মূল্য। এখন অর্জন মূল্য আর ক্রয় মূল্য আমরা জানি কি, সাধারণত একই জিনিস, একই অর্থে ব্যবহার করা, ঠিক না? জি স্যার। এইজন্য আপনারা সবসময় অর্জন মূল্য লিখবেন, পরীক্ষায় ক্রয় মূল্য বললেও কোনো সমস্যা নাই। বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সৃজনশীলের জন্য পুরো সূত্রটা লিখবেন, তবে সৃজনশীলের ক্ষেত্রে সি এস বি আর এই কথাগুলো লেখার দরকার নেই, ডাইরেক্ট সূত্র লিখবেন, অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। বুঝছি? জি স্যার। জি স্যার। এতটুকু কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। নাই? আচ্ছা, তো আমি একটা কথা বলছিলাম যে আপনি চেষ্টা করবেন আপনার একটা সূত্রকে মাল্টিপল কাজে ব্যবহার করার জন্য। যেমন দেখেন এই সূত্রটা আমি অবচয় বের করার জন্য কি করব, অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব, আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। ধরেন আমি অর্জন মূল্য ধরছিলাম জানি 1,20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। ধরেন নাই, তাহলে আপনি কত ধরবেন? 0। এখানে সাপোজ ভগ্নাবশেষ মূল্য নাই, টেনশন করার দরকার নেই, ভগ্নাবশেষ মূল্য না থাকলে 0 ধরবেন, কোনো প্রবলেম নেই। ধরেন এখানে আয়ুষ্কাল আছে 4 বছর, তাহলে অবচয় কত আসবে? 1,20,000 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় রে? 30,000 টাকা। আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জটা কি? আমি বললাম যে অবচয়ের পরিমাণ প্রশ্ন দেয়া আছে 30,000, আয়ুষ্কালের পরিমাণের প্রশ্ন দেয়া আছে, ভগ্নাবশেষ মূল্যের প্রশ্ন দেয়া নাই। আমাকে বলছে কার মান বের করতে, অর্জন মূল্য বা ক্রয় মূল্য কত। আচ্ছা, বের করা যাবে না? জি স্যার। যাবে। আপনাকে যদি কখনো বলে ক্রয় মূল্য কত, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর নেই। কেন জানেন? ক্রয় মূল্য কত এই প্রশ্নের উপর ডিপেন্ড করবে কোন সূত্র ব্যবহার করবেন। সূত্র নাম্বার 1 যেটা পড়ছিলাম সেখানেও ক্রয় মূল্য শব্দটা আছে সেকেন্ড লাইনে। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করে ক্রয় মূল্য কত, তাহলে আপনি সূত্র নাম্বার 1 ও ব্যবহার করতে পারেন। সূত্র নাম্বার 3 এ আমরা কিছু ক্রয় মূল্য আছে, আপনি সূত্র নাম্বার 3 এর 1 ব্যবহার করতে পারেন। 3 এর 2 তেও আমরা ক্রয় মূল্য শব্দটা পাবো। সূত্র নাম্বার 4 এ আমরা ক্রয় মূল্য শব্দটা পাবো। সূত্র নাম্বার 7 8 এও আমরা ক্রয় মূল্য শব্দটা পাবো। তাহলে ক্রয় মূল্যের আসলে অনেক সূত্র। এখন আপনি তাহলে পরীক্ষায় তো মহাবিপদ, ক্রয় মূল্য বলে তাহলে আমরা কেমনে বের করব? ক্রয় মূল্য বললে আপনি একটা প্রশ্নে দেখেন কি দেয়া আছে। সাপোজ সরলরৈখিক পদ্ধতি বলছে, তাহলে ক্রয় মূল্যটা 2 থেকে 5 এর বাইরে যাবে না। এই সূত্রগুলোর মধ্যে থাকবে নিশ্চিত। 2 নম্বর সূত্রে ক্রয় মূল্য নামে কোনো ওয়ার্ড নেই। 5 নম্বর সূত্র আমরা ক্রয় মূল্য নামে কোনো ওয়ার্ড পাবো না। তাহলে বাকিগুলো 3 আর 4। সরলরৈখিক পদ্ধতি বললে ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে সূত্র নাম্বার 3 অথবা সূত্র নাম্বার 4। এবার দেখেন প্রশ্নে কি তথ্য দেয়া আছে। প্রশ্নের তথ্য দেয়া আছে, সাপোজ আয়ুষ্কাল দেয়া আছে, প্রশ্ন অবচয় দেয়া আছে, আবার সরলরৈখিক পদ্ধতি বলে দিয়েছে, তাহলে নিশ্চিত সূত্র নাম্বার রোমান চিহ্ন 3 এর 1। বুঝছি? জি স্যার। অর্থাৎ স্পেসিফিক হইতে হবে কি তথ্য দেয়া আছে, কোন পদ্ধতি ওটা ব্যবহার করতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে জীবনও বুঝবেন না। আজকে পড়তেছেন তো আজকে আপনাকে এই ধরনের এমসিকিউ সলভ করে ফেলতে হবে, তাহলে আপনি বুঝবেন, নাহলে মনে থাকবে না। অনেকে আপনারা খালি ফরেন আর এমসিকিউ দিয়ে হা করে দেন, আল্লাহ অবচয় এমসিকিউ পারি না। অবচয় চ্যাপ্টারটা সবচেয়ে বেশি সমস্যা স্টুডেন্টদের। কেন? ম্যাথ সিরিয়াল অনুযায়ী আমরা শিখতে পারি না, এই জন্য। তো আশা করি আবার অনেকে আছে ফোন দিয়ে, আমি অবশ্যই সব পারি কিন্তু পরীক্ষায় গিয়ে পারি না। সব পারে, মুখস্থ না স্যার, মুখস্থ করতে বলি নাই, বুঝতে বলছি। তাহলে দেখেন, আচ্ছা এই সূত্রটা আমরা এটাও বের করতে পারি। দেখেন তো, আমাকে এখন 30,000 টাকা দেয়া আছে অবচয়, আবার ক্রয় মূল্য বলা আছে 1,20,000 টাকা। আচ্ছা আয়ুষ্কাল বের করতে দিতে পারে না? যে আয়ুষ্কাল কত? হ্যাঁ, বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, আয়ুষ্কাল কত নির্ণয় করো। তাহলে সোজা 1,20,000 বিয়োগ 0, তার মানে 1,20,000, 30,000 এখানে নিয়ে আসেন, n এখানে নিয়ে যান, n সমান 4 বছর। বের করতে পারি না? জি স্যার। পারি। তাহলে এই জন্য বলছি একটা সূত্র দ্বারা অনেকগুলো কাজ করা যায়। দেখেন এই সূত্রটা দ্বারা প্রায় অবচয় বের করা যাবে, অর্জন মূল্য বের করা যাবে, আয়ুষ্কাল বের করা যাবে। তবে ভগ্নাবশেষ মূল্য বের করার কোনো প্রয়োজন নাই, কারণ ভগ্নাবশেষ আসলে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য ভগ্নাবশেষ কখন বের করতে দিবেন। সূত্রটা ভালো করে পড়ছেন, লিখছেন? জি স্যার। এই সূত্রটা আপনি এখন 3 নম্বর সূত্রে আছেন, 4 নম্বর সূত্রে যাবেন, এটা আপনাকে সাহায্য করবে। 3 ছাড়া আপনি 4 পারবেন না, 3 এবং 4 ছাড়া আপনি 5 নাম্বারটা পারবেন না। এখন থেকে প্রত্যেকটা সূত্র রিলেটেড, 3 ছাড়া 4 পারবেন না, 3 নাম্বার এবং 4 নাম্বার ছাড়া আপনি 5 নাম্বারটা পারবেন না।
আমি কিন্তু সিরিয়াল এমনি করিনি। তো 3 নম্বর সূত্র ভালো করে মুখস্থ করেন, নাহলে আপনি 4 নম্বর পাবেন না, 5ও পারবেন না। আবার 4 নম্বর এবং 3 নম্বর একসাথে না জানলে আপনি 5 নম্বর সূত্র টোটালি পারবেন না। এজন্য খেয়াল করবেন। তাহলে অবচয় বের করার নিয়ম হচ্ছে অবচয় সমান ক্রয় মূল্য বা অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল। আর এই অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে এই জায়গাটাকে আমরা কি বলি? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য। স্যার এটা সকল পদ্ধতিতে পাবেন, সকল পদ্ধতিতে আমরা এই জিনিসটা পাবো। কোন কোন পদ্ধতি? সরলরৈখিক, বর্ষ সংখ্যার সমষ্টি, উৎপাদনিক পদ্ধতি। ক্রমরসমানে কেন পাবো না বলে আসছি, ক্রমরসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য থাকে না। না। হচ্ছে না এতটুকু? জি স্যার। জি স্যার। এখন আপনি যে কোনো সৃজনশীলে ধরেন সরলরৈখিক পদ্ধতি রিলেটেড যে কোনো সৃজনশীল দেখলে পাবেন, মোটামুটি এইগুলো পাবেন। ওখানে ধরেন আয়ুষ্কাল দেয়া আছে, আপনি যখন হচ্ছে বার্ষিক অবচয় নির্ণয় করো, তাহলে বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্র এটা। এরে এজাজুল করিম ওয়াহিদ, কারে কানে মুখে কথা বলতেছস? আচ্ছা সরি। আমার সূত্র নাম্বার 2 এর রেফারেন্সটা দিচ্ছি। সূত্র নাম্বার 2 অলরেডি বোর্ড পরীক্ষা আসছে, বরিশাল বোর্ড 2015 সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন। কারণ অনেকের কাছে আমার বই নেই, তাদের ক্ষেত্রে যাদের কাছে আমার বই আছে সৃজনশীল 7 এর ক সূত্র নাম্বার 2 এখানে আছে। বলছে মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের হার নির্ণয় করো। তাহলে সোজা 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100। আচ্ছা, আর যাদের কাছে আমার বই নেই তারা বরিশাল বোর্ড 2015 প্রশ্নটা একটা উদ্দীপক ছিল, সেখানে ক নম্বর প্রশ্ন ছিল মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তাহলে আশা করি আপনারা পারবেন। আর অবচয় বের করবেন কিভাবে? আপনি অবচয় বের করার জন্য সেম সৃজনশীলের গ নম্বর প্রশ্ন বলছে ক্রয় মূল্যের ভিত্তিতে 5 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এই পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হলে আপনাকে প্রথমে অবচয় বের করতে হবে, বার্ষিক অবচয়। বার্ষিক অবচয়ের সূত্র কি? এই অঙ্কে আপনাকে আয়ুষ্কাল দেয়া ছিল, তাহলে আপনি আয়ুষ্কাল দিয়ে বের করবেন অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এই অঙ্কে বলছে একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য হচ্ছে প্রায় 10,50,000 যোগ 50,000, তার মানে 11 লাখ টাকা। 11 লাখ টাকা ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 30,000, আয়ুষ্কাল 5 বছর, 2,14,000 টাকা করে বার্ষিক অবচয় হয়। তাহলে সৃজনশীল 7 মোটামুটি ক এবং গ নম্বর প্রশ্ন দেখলে আমরা সূত্র 2 এবং 3 এর প্রয়োগ পেয়ে যাব। বুঝছি? জি স্যার। তো আপনি 2010 সালে যাওয়া অবচয় বের করবেন, 11 সালে কি অবচয় চেঞ্জ হবে না একই থাকবে? একই থাকবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় একই থাকবে। বুঝতে পারছি? জি স্যার। এবার 3 এর 2 আমি মনে করছিলাম 4টা ক্লাস অবচয় শেষ করে দেব। ভাই অবচয় একটু বড় জিনিস, এটা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হয়। আমি জানি না আসলে স্যার আজকে তো শেষ হবে না নিশ্চিত, আরো কয়টা ক্লাস লাগে আল্লাহ জানে। তবে আপনাদের আগামী 2-3 ক্লাসে শেষ করে দেব নিশ্চিত থাকেন, কারণ এটা পূর্ণাঙ্গ শেষ করতে হবে। এটা আবার এডমিশন টেস্টে আসে এবং এটা খুব জায়ান্ট একটা চ্যাপ্টার। ওকে, এবার রোমান চিহ্ন 2 আমরা এর আগে লাইনটা কি লিখছিলাম? যদি প্রশ্নে কি থাকে? অবচয় দেয়া না থাকে। অবচয় দেয়া না থাকে, তাহলে এখন লিখবো কি উল্টা, যদি প্রশ্নে অবচয় হার থাকে। তাহলে এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে স্যার একই অঙ্কে যদি অবচয় হারও থাকে আয়ুষ্কালও থাকে, কোনো সমস্যা নেই। আমি বলছি অবচয় থাকলেই সূত্র নাম্বার 2, আয়ুষ্কাল থাকুক আর না থাকুক আমার মাথা ব্যথার বিষয় নয়। বুঝতে পারছি? হ্যালো জি স্যার। জি স্যার। ধরেন একটা প্রশ্নে আয়ুষ্কালও আছে পার্সেন্টেজও আছে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? কোনটাকে? পার্সেন্টেজ কে ফ্রিডা বদর বেটা রোমান চিহ্ন এক বলতেছিস বেটা, রোমান চিহ্ন দুই ভালো করে খেয়াল কর। যদি প্রশ্নে অবচয় হার থাকে তার মানে অবচয় থাকলে সূত্র এটা হবে নিশ্চিত। তো একই অঙ্ক অবচয় থাকলে বছর থাকতে পারে। হ্যাঁ বছর থাকতে পারে, আমি তো রোমান চিহ্ন একে বছরের কথা বলি নাই, রোমান চিহ্ন দুইও বছরের কথা বলি নাই। রোমান চিহ্ন একে বলছি পার্সেন্ট না থাকলে এক ব্যবহার করব, কিন্তু পার্সেন্ট থাকলে দুই ব্যবহার করব। আয়ুষ্কাল থাক আর না থাক আমার মাথা ব্যথার বিষয়। বুঝছি? জি স্যার। এইজন্য একই অঙ্কে যদি পার্সেন্টেজও থাকে আয়ুষ্কালও থাকে আপনি পার্সেন্টেজ ব্যবহার করবেন, আয়ুষ্কাল নয় ব্যবহার করব না। বুঝছি? তাহলে টোটালি প্রশ্নের উত্তর সলিউশন পাই গেছি আমরা, দুইটাই থাকলে আমরা সেকেন্ড ব্যবহার করব। আচ্ছা, তাহলে এটার সূত্র ঠিক সেম, অবচয় ব্র্যাকেটে ডি সমান, স্যার আগের অংশ ঠিক থাকবে। আগের অংশ কোনটা? সি মাইনাস এস ঠিক থাকবে। এটা আগের সূত্র ছিল না? ছিল কি না? জি স্যার। ক্রয় মূল্য বা অর্জন মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য, এত ঠিক ছিল? জি স্যার। কিন্তু ওখানে নিচে কি ছিল?
আয়ুষ্কাল এন মানে আয়ুষ্কাল। আচ্ছা আয়ুষ্কাল থাকলে ভাগ হবে, পার্সেন্টেজ থাকলে গুণ হবে, সূত্র একই। আয়ুষ্কাল থাকলে কি হবে? বাঘ হবে বাঘ ভাগ। হবে। আর পার্সেন্টেজ থাকলে গুণ হবে আর মানে অবচয়, আর মানে কি? অবচয়। ভাগ পারবেন? জি স্যার কোনো কনফিউশন আছে? নো স্যার তাহলে বলেন। আচ্ছা তো যদি না থাকে তাহলে তো ভালো। তাহলে এই সূত্রটাতে খেয়াল করেন, ধরেন আপনাকে আমি কিন্তু একটু ক্রিটিক্যাল এমসিকিউ গুলোর কথা বলতেছি যেগুলো আজকে আপনারা প্র্যাকটিস করতে গেলেই পাবেন। ধরেন আপনাকে একটা প্রশ্ন বলছে অবচয় নির্ণয় করো, খুব ভালো কথা। তা আমি বলছি স্যার বলছে অবচয় নির্ণয় করতে বললে আগে দেখতে হবে কোন পদ্ধতি। ধরেন সরলরৈখিক পদ্ধতি বলবো। ওকে ফাইন, সরলরৈখিক পদ্ধতি। তাহলে সবার মাথায় প্রথমে কাজ করবে সূত্র নাম্বার 2। আচ্ছা ঠিক আছে, সূত্র নাম্বার 2 কি বলছে? 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100। খুব ভালো কথা, আমরা উদ্দীপক পড়া শুরু করি। উদ্দীপকে আয়ুষ্কাল দেয়া নাই, সূত্র নাম্বার 2 ব্যবহার করা যাবে? না স্যার উদ্দীপক আয়ুষ্কাল না থাকলে সূত্র নম্বর 2 ব্যবহার করা যাবে না। আচ্ছা তাহলে এবার কি করব? আমরা বলছি আয়ুষ্কাল থাকলে সূত্র নম্বর 2 ব্যবহার করব, মানে আয়ুষ্কাল ছিল ওখানে। তো স্যার অবচয়ের তার কোনো সূত্র নাই। সরলরৈখিক পদ্ধতি অবচয়ের সূত্র কিন্তু একটাই, সূত্র নম্বর 2। কিন্তু 2 ব্যবহার করা যাচ্ছে না, মহা বিপদে পড়লাম। তো এখন আমি সরলরৈখিক পদ্ধতির সূত্র হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। 4 এবং 5 এর পার্সেন্টেজ নামে কোনো কিছু নাই, মানে অবচয় হার নামে কোনো ওয়ার্ডই নেই। কিন্তু 3 নাম্বার সূত্রে 3 এর রোমান চিহ্ন 2 এ কিন্তু অবচয় হার নামে একটা শব্দ আছে। আছে? জি জি স্যার স্যার। জি আছে। স্যার। তার মানে হয়তো হয়তো এই সূত্রটা দিয়ে অবচয় হার বের করা যাবে। বুঝতে পেরেছি? তাহলে আবার বলতেছি, যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার জানতে চায়, সৃজনশীলতা অবশ্যই সূত্র নাম্বার 2 ব্যবহার করব। সৃজনশীল কিন্তু এটা ব্যবহার নাই, মানে অবচয় হার বের করতে বলে এটা আসবে না। এমসিকিউ তে যদি অবচয় হার বের করতে বলে সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে সূত্র নাম্বার 2 আগে চেক করবেন। যদি ওইটার জন্য তথ্য না থাকে, মানে আয়ুষ্কাল না থাকে, তাহলে আপনি সূত্র নাম্বার 3 এর রোমান চিহ্ন 2 দিয়ে অবচয় হার বের করবেন। পারবেন? জি স্যার আচ্ছা কেমনে? ও 3 24 72 4 24 96। ধরেন একটা সম্পদের আমি একটা বোর্ড প্রশ্ন, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, বোর্ড প্রশ্ন না ঠিক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নটা আপনাদেরকে মুখে মুখে বলি। আমার এই মুহূর্তে প্রশ্নটা একদম সিরিয়ালে মনে নাই। ওখানে বলছিল প্রতি মাসের অবচয় 2000 টাকা। কয় মাসের? প্রতি মাসে আচ্ছা অবচয় কি 1 মাসের হয় না 1 বছরের হয়? 1 বছর 1 বছরের। তো ওখানে বলছে প্রতি মাসের। তাহলে প্রতি মাসে বললে আপনি কি করবেন? 12 দিয়ে গুণ 12 দিয়ে গুণ। এতটুকু বুঝছি সবাই? জি জি স্যার স্যার। আচ্ছা বলছে প্রতি মাসের অবচয় 2000 টাকা, তাহলে 12 মাসের অবচয় 24000 টাকা। ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলছে 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1 1 লক্ষ। লক্ষ 1 লক্ষ। বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বলছে 4000 টাকা। বলছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো। আচ্ছা বের করা যাবে না এখন? যাবে। যাবে। জি, কেমনে স্যার। যাবে? দেখেন এখানে কত? 24000। এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? জি স্যার কত? 96000। 96,000 আচ্ছা পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। কি করতে হয়? 100 দিয়ে গুণ পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। আপনি 100 না লিখলেও সমস্যা নেই, ক্যালকুলেটরে করলে হবে। 100 লিখতে হয় না। আচ্ছা এবারে খেয়াল করেন 4 24 কত? 96। আর 4 25 এ 25%। 100, তাহলে 25%। বুঝছেন? জি স্যার জি স্যার। এটা কিন্তু কারো বইতে আছে আমি বলিনি, এটা আমি একটা অনুমান করে অঙ্ক ধরছিলাম। এটা একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে অর্থাৎ এটা বুঝেছি যে অবচয় হার জানতে চাইলে এই সূত্রটা ব্যবহার করা যাবে। বুঝিয়াছি? স্যার জি স্যার। আমরা চাইলে তো এখানে অবচয় দিয়ে ওই মানে ওই সি মাইনাস এক্স বের করে ওটাকে ভাগ দিয়ে তো বছর বের করে ফেলতে পারতেছি। বছর বের, আমাকে তো বছর বের করতে বলো নাই। বছর বের না করতে না বলো। মানে বছর বের করলে তো অবচয় হার বের করতে পারতেছি না না আমরা। না না, অবচয় থেকে বছর বের করার কোনো নিয়ম নেই। আপনি নিশ্চিত না তো এত বছর হবে। বুঝছেন? বুঝছেন? আইনি আছে এত সোজা না। হ্যাঁ জি স্যার জি স্যার হ্যাঁ বলেন। স্যার অবচয় বের করার সময় আরের জায়গায় স্যার 25 লিখবো নাকি 0.25 লিখবো? বের করার সময় প্রথমে 0.25 আসবে, কিন্তু আমি লিখবো 25%। এখানে এখানে সরি এখানে এখানে ডাইরেক্ট জি পার্সেন্টেজ, স্যার জি স্যার এখানে পয়েন্ট লেখার দরকার নেই, ডাইরেক্ট পার্সেন্টেজ লেখা। এই সূত্রে সরাসরি 25% লিখে দিই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটু। 0.25 লেখার দরকার নেই ফিনান্সের মতো। এর পার্সেন্টেজ সরাসরি ব্যবহার করা যায়। ধরেন ক্রয় মূল্য 1 লাখ।
ভগ্নাবশেষ মূল্য 4000 ইনটু 25%, বুঝছি? জি স্যার। এই যে 24000 টাকা। এই সবাই বুঝছেন রে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমার সূত্র নম্বর 3 কমপ্লিট। কারো কোনো কনফিউশন? নো স্যার। না। আচ্ছা, আপনারা লাভ ক্ষতি রিলেটেড জাবেদা দেখছিলেন এক নাম্বার ক্লাসে, মনে আছে? আচ্ছা, কেন আমি অবশ্যই ক্লাসগুলো বাড়াচ্ছি, আশা করি আপনারা এই ক্লাসগুলোর প্রতিটা অ্যানালাইসিস করলে বুঝবেন। ভাই অনেক কথা, আর আমি কম কথা বলে থাকতে পারি না। অ্যাকাউন্টিং আমার অনেক কথা বাইরে হয় অটোমেটিক্যালি, আমার প্রচুর কথা বলতে হয়। এই কথাগুলো কেন বলতে হয় সেটা আপনারা এমসিকিউ সলভ করতে গেলে বা যখন আপনারা পরীক্ষা দিবেন, এখন তো বুঝবেন না, যখন আপনারা এইচএসসি পরীক্ষা দিবেন বা অ্যাডমিশন টেস্ট দিবেন তখন বুঝবেন। ওই দিন যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, আমি পুরাতন স্টুডেন্টদেরকে প্রচুর জ্বালাইছি। আপনারা তো এখন খুব কম ক্লাস করেন, অনলাইন বা অফলাইন। অফলাইন আমি এনাতে বেশি ক্লাস নিই না, আজকে সপ্তাহে 4 দিন ক্লাস করেন। ওদের সময় যে তনিমা আপু অনলাইন এই ওরিয়েন্টেশন ক্লাস করছিলেন আপনারা ইয়েস স্যার। ছিলেন? আচ্ছা, জি ওরিয়েন্টেশন স্যার। ওর অভিজ্ঞতা শুনছেন অভিজ্ঞতা। ওরা বিরক্ত হয়ে যেত, ওদেরকে ওই যে 14 এপ্রিল বা 14 ফেব্রুয়ারি বা এরকম যে দিবসগুলো আছে সাধারণত কিছু কিছু বন্ধ রাখে, আমি ওই দিবসগুলোতে পর্যন্ত ক্লাস নিতাম এবং ওদেরকে মোটিভেট করতাম। তখন তো আমি খুব গরিব মানুষ ছিলাম, অল্প কয় টাকা দিয়ে কোচিং চালাতাম। তখন আমি ওদেরকে চকলেট খাওয়াইতাম যে হ্যাঁ এটা হচ্ছে আজকে ওদের মোটিভেশন। আমার মনে আছে আমি ওদেরকে 15 সালের ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারি লাভ ক্যান্ডি খাওয়াইছি, কেন? ওরা যাতে অ্যাটলিস্ট কোচিং এ থাকে। তো ওদের ক্লাসগুলোতে বিরতি দিয়ে ওদের ক্লাসের মধ্যে টিফিন আওয়ার ছিল, কেন? এত লং টাইম ক্লাস হতো। আমার মনে হয় সর্বোচ্চ আমি 6 ঘন্টা ক্লাস নিয়েছি একটানা একদিনে 6 ঘন্টা ক্লাস নিয়েছি। তো ওদেরকে এত পেইন দিছি যে ওরা আসলে মোটামুটি ওই ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো ভালো জায়গায় আছে, খুব ভালো ভালো জায়গায় আছে। অনেক কেউ এখন আমেরিকাতে একটা ইউনিভার্সিটি আছে, আমিরের কথা অনেকেই জানেন, ওখানে একটা আমেরিকার একটা ইউনিভার্সিটি আছে। আমাদের তনিমা লন্ডনে আছে, চিন্ময়ী আমেরিকাতে আছে, এরপরে ওদের আরেকজন কি জানি এই মালয়েশিয়াতে আছে। তো এই ব্যাচটা থেকে যে যেখানে গেছে মোটামুটি ভালো করছে, বা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ওরা দুই একজন গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো যাই হোক, তো বলতেছিলাম ওদেরকে এত বেশি পেন দেওয়ার কারণে একটা জিনিসের মধ্যে বেশি পেন দিয়েছি, সেটা হচ্ছে বেসিক। আপনাকে বেসিক জানতেই হবে, বিস্তারিত করতে হবে। বিস্তারিত না পড়লে স্যার উপায় নেই। সৃজনশীল সবাই পারে, কিন্তু সবাই বেসিক পারে না। তো আপনাদের ক্লাসগুলো আসলে দেখবেন, আমি অ্যাকাউন্টিং ক্লাস অনেক বেশি নিই সাধারণত। এই অল্প 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 করে একটু যাওয়ার কারণই হচ্ছে যারা প্রথম দিয়ে ক্লাস করতেছেন দেখবেন আপনার বেসিক ফুল ক্লিয়ার। আপনি যে এমসিকিউ দিক যেখানে পরীক্ষা দিন খুব ভালো করতেছেন, এর কারণ হচ্ছে বেসিকটা। তো এই জন্য বেসিকের প্রতি দয়া করে জোর দিবেন। আমার নতুনরা হয়তো অনেকে আমার ক্লাসে বিরক্ত হয়ে যেতে পারে, এতক্ষণ ক্লাস নেই কেন, এক চ্যাপ্টারে এতদিন পড়ায় কেন, বা এক চ্যাপ্টারে এতদিন কেন পড়ায়, এটা এখন মর্ম বুঝবেন না। আস্তে আস্তে পুরাতন হলে আপনি মর্ম বুঝে যাবেন। যারাই নতুন আসে সবাই বিরক্ত হয় প্রথম প্রথম। আমার যতটুকু মনে আছে বর্তমান যারা অনেক পুরাতন এখানে কথা শুনতেছেন, এরা প্রথম দিন অনেকে বিরক্ত ছিল। ফার্স্ট ইয়ারের অনেকে প্রথম দিকে খুব বিরক্ত ছিল, গার্ডিয়ান না আমার প্রতিদিন ফোন দিত, স্যার এই একটা চ্যাপ্টার আপনি অনেকদিন ধরে পড়াচ্ছেন, সিলেবাস শেষ করতেছেন না। তো এরকম অনেক অভিযোগ ছিল। ফার্স্ট ইয়ারের গার্ডিয়ানরা তো প্রথম দিকে প্রায় সময় ফোন করতো, স্যার সিলেবাসটা এখনো কিছু শেষ হয়নি, বলছি ধৈর্য ধরুন। তো যারা নতুন বেশ কয়েকজন আছেন এখানে, 8-10 জন আছেন নতুন, তারা একটু জিনিসগুলো মাথায় রাখেন। আসলে লং টাইম ক্লাসের একটা কারণ হচ্ছে আপনার ভিত্তিটা আসলে রেডি করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আপনি আর যে প্রতিবন্ধী আকারে না চলতে হয়, পড়ালেখা রিলেটেড প্রতিবন্ধী, আবার শারীরিক প্রতিবন্ধী না। যাই হোক, বহুত কথা বুঝে গেছি। আসেন সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4 এর ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে সূত্র নম্বর 3 ছাড়া আমরা 4 কি করব না, পারবো পারবো না। না। আচ্ছা, পারবো না। আচ্ছা, সূত্র নম্বর 4 কোন পদ্ধতির আন্ডারে? সরলরেখে। সরলরেখী পদ্ধতি, রাইট। ওকে। তো আমরা যে সৃজনশীল সলভ করব সেই সৃজনশীল অবশ্যই মানে পদ্ধতির নাম বলে দিবে। আচ্ছা, ধরেন কখনো পদ্ধতির নাম বলে দিল না, কিচ্ছু বলা নাই, পদ্ধতির কোনো নামই উল্লেখ করে নাই, তাহলে বুঝতে হবে এটা সরলরেখী পদ্ধতি। কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক। সরলরেখী পদ্ধতি। তো এখন তাহলে সরলরেখী পদ্ধতি সূত্র নম্বর 4 কিন্তু সরলরেখীকে ব্যবহার করব অবশ্যই, কিন্তু সরলরেখী ছাড়াও এটা অন্য পদ্ধতিগুলোতেও ব্যবহার করা যাবে, তবে পুরোটা ব্যবহার করা যাবে না, হুবহু ব্যবহার করা যাবে না। মনে থাকবে কি বলছি কথাটা? জি স্যার। কি বলছি কথাটা বলেন। সূত্র নাম্বার 4 যাবে না। কি যাবে না? অন্য পদ্ধতি ইউজ করা যাবে, বাট অন্য কিছু কিছু পদ্ধতিগুলোতে পরিবর্তন হবে। কারেন্ট চলে গেছে, খুব ভালো। আচ্ছা, অন্য পদ্ধতিগুলোতে ব্যবহার করা যাবে, তবে কিছু পরিবর্তন হবে না, মানে কিছু কম ব্যবহার করতে পারবো, মানে পুরো সূত্রটা হুবহু ব্যবহার করতে পারবো না। বুঝছি? পারবো না। জি স্যার। আচ্ছা, আশা করি বুঝছি। এবার আসুন সূত্র নাম্বার 4। তো সূত্র নাম্বার 4 হচ্ছে মূলত লাভ ক্ষতি রিলেটেড। কি রিলেটেড? লাভ ক্ষতি। লাভ ক্ষতি। লাভ ক্ষতি। তাহলে আপনারা যদি বিবরণ টাকা ঘর করেন তাহলে একটু বেশি ভালো হয় আর কি। লাভ ক্ষতি রিলেটেড সূত্র, আমি ক্লাস সূত্রটা লেখার পরে অনেকে প্রতিবাদ করবে মনে মনে, অনেকে ভয়ে আমাকে বলে না, মনে মনে প্রতিবাদ করবে আর কি, আল্লাহ স্যার এটা ভুল পড়াইছে, কেন আমি টেস্ট পেপার এটা দেখছি, আমি গাইড এটা দিয়েছি, আমার আগের সামনে এটা পড়াইছে, ঠ্যাং ভাঙিয়ে ফেলবো, যা পড়াইছে সেটা পড়বে।
কি আমার কথা যদি কেউ রাগ করেন ভালো, রাগ করেও যদি কেউ ভার্সিটি নিয়ে যায়, এটাই আমার জীবনের সফলতা। আপনারা যারা রাগ করেন তাদের প্রতি আমার কোনো সহমর্মিতা নেই এবং আমি একটু খুশি। আচ্ছা আসেন, আচ্ছা লাভ ক্ষতি কখন হবে, বিক্রি করলে না ক্রয় করলে? বিক্রি করলে। আচ্ছা, বিক্রি তাহলে করলে। প্রথম লাইনে লিখেন যেই সম্পদ বিক্রি করব বিক্রিত সম্পদের কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এই জায়গায় সমস্যাটা স্যার টেস্ট পেপার গুলাতে গাইড গুলাতে লেখা আছে আল্লাহ প্রথম লাইনে বিক্রয় মূল্য। আরে ভাই বিক্রয় মূল্য আগে আসে কেন? আন্দাজি আগে তো আমাকে জানতে হবে সম্পদটা কয় টাকা অবশ্যই হয়েছে, কয় টাকা এটার মূল্য আছে, তারপরে না বিক্রি করতে গিয়ে লাভ ক্ষতি চিন্তা করবো। এই জন্য প্রথমে বিক্রয় মূল্য না, প্রথমে আসলে কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় ক্রয় মূল্য। মূল্যকে বিবেচনা করতে হয়। এই জন্য সূত্র খালি শিখলেই মুখস্থ করলে হবে না, সূত্রে একটা লজিক থাকতে হবে। আচ্ছা তো বিক্রিত আগে বলতো যে স্যার আপনার কথা তো আর বইগুলোতে লেখা নেই, এখন আমি এটা বই লিখে দেখাইছি, ধরেন এটা আছে, খুব তাড়াতাড়ি এটাকে নিবন্ধনের আওতায় আনবো। এরপর আপনারা বলবেন হ্যাঁ স্যার বইতে আছে। আচ্ছা একটা টাকা ধরেন, বিক্রিত সম্পদের ক্রয় মূল্য কত ধরতে পারি? বলেন 1 লাখ। টাকা বলেন। 50,000। 1 লাখ টাকা ধরি না, ওই যে 1 লাখ টাকা একটা অঙ্ক ছিল না, একটু করে আসছে যে 24,000 টাকা করে, এটা ধরি না? আচ্ছা 1 লাখ টাকা ধরেন এটা 2010 সালে কিনছিলাম, আর এখন আমরা বিক্রি করতেছি 2012 সালে। কত সালে বিক্রি করতেছি? 12 সাল। 10 সালে কিনছি, কত সালে বিক্রি করতেছি? 12 সালে। 12। তাহলে বলেন 10 সালে কিনছি, 10 11 12 সালে বিক্রি করতেছি ডিসেম্বর মাসে, তাহলে 10 11 12 কয় বছর ব্যবহার করছি? 3 বছর। 3 বছর। প্রত্যেক বছরের ব্যবহৃত মূল্যকে কি বলা হয়? অবচয়। অবচয়। আর 3 বছরের অবচয়কে যোগ করলে কি হবে? পুঞ্জীভূত অবচয়। তাহলে বিক্রিত সম্পদের ক্রয় মূল্য, আপনি যে সম্পদ বিক্রি করবেন তার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেন, বাদ পুঞ্জীভূত অবচয়। বাদ বা বিয়োগ চিহ্ন দিলে ভুলেও এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না। আচ্ছা ধরেন আসেন কিভাবে বের করব, আমরা জানি সম্পদের অবচয় কেমনে বের করে, 1 লক্ষ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 4000 ইনটু কত পার্সেন্ট? 25%। আমি দুই লাইনে করি, আমার এখানে দেখা হচ্ছে না তো। ইনটু 25% ইনটু কয় বছর? 3 বছর। 3 বছর। মনে রাখবেন সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় বের করার নিয়ম এটা। অর্থাৎ যদি পার্সেন্টেজ থাকে তাহলে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য ইনটু পার্সেন্টেজ ইনটু বছর। আমি একটু করে দেখাই, মানে এখানে অনেকে নাও বুঝতে পারে। খেয়াল করুন, ধরেন পার্সেন্টেজ রিলেটেড হইলে 1 লক্ষ বিয়োগ 4000 ইনটু 25%। এখন আপনি দেখবেন আপনি কয় বছর পর বিক্রি করতেছেন, সাপোজ 3 বছর পর তাহলে 3 দিয়ে গুণ, 2.5 বছর পর তাহলে 2.5 দিয়ে গুণ, 1.5 বছর পর তাহলে 1.5 দিয়ে গুণ। দয়া করে অনেকে আবার 10 থেকে 12, অনেকে 2 বছর বলে, কেমনে 10 থেকে 12 তো 2 বছর, 11 12। জি না স্যার, 10 11 12 যে বছর সম্পদ কিনবেন ওই বছরটা সহ বিবেচনা করতে হবে। তাহলে এখানে 3 বছর, তাহলে কত আসে? 72,000 টাকা। 72,000। বুঝছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা কিন্তু আমি যদি সূত্র নাম্বার 3 এর 1 ব্যবহার করতাম তাহলে কি হতো? ধরেন এখানে বছর দেয়া আছে, তাহলে 1 লক্ষ বিয়োগ 4000, ধরে নিলাম এটার মেয়াদ হচ্ছে 4 বছর। 6 বছর ধরি। 6 বছর ধরলে কত আসে? 6 বছর ধরলে মিলবে? হ্যাঁ তো মিলবে। 4 বছর হবে তো স্যার। আচ্ছা 4 বছর ধরি, তখন 24,000 টাকা। তো আমাকে বলছে 4 বছর তো ঠিক আছে, কিন্তু আমি কয় বছরের অবচয় পুঞ্জীভূত অবচয় জানতে যাচ্ছি। 3 বছর। 3 বছর। অর্থাৎ আপনি প্রথমে অবচয় বের করবেন, তারপর যত বছর ব্যবহার করছেন তত দিয়ে গুণ করে দিবেন, তাহলে পুঞ্জীভূত অবচয় আসবে। বুঝছি? জি স্যার। প্রথমে বার্ষিক অবচয় গুণ যত বছর ব্যবহার করছি, গুণ করে দিলে পুঞ্জীভূত অবচয় আসবে কত? 72,000। 72,000। এই জন্য সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় বের করার নিয়ম হয়তো এটা নয়তো এটা। ক্লিয়ার? মানে এই সূত্রের ক্ষেত্রে আজীবন লাভ ক্ষতি নির্ণয় সূত্র, আজীবন সূত্র এটা। আচ্ছা এই সূত্রটা আপনাদের শুধু এখানে রাখবেন, আর্থিক বিবরণী চ্যাপ্টারে মাঝে মাঝে কাজে লাগে, আরেকটা চ্যাপ্টার লাগে নগদ প্রবাহ বিবরণী। মনে আছে এটা কথা? নগদ বিবরণী কথা মনে আছে? হ্যাঁ ওখানেও এই সূত্রটা আছে স্যার। অনেকে তো শর্ট সিলেবাসের জন্য চ্যাপ্টারগুলো পড়বে না, ভালো তারা হা করিয়া তাকাইয়া থাকিবে। তাহলে এখানে কত আসে? 28,000 টাকা। 28,000 টাকা। এই 28,000 টাকার নাম কি? বহিমূল্য। কোন মূল্য? বহিমূল্য। বহিমূল্য। তাহলে মানে কি? বহিমূল্য মানে সম্পত্তি ব্যবহার করার পরও যে মূল্য এখন আছে। স্যার ওটা না ভগ্নাবশেষ মূল্য? আরে না ভাই, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে অনুমান, আমরা আগে অনুমান করি, আর এটা হচ্ছে বাস্তব, এটা অলরেডি এই মুহূর্তে আছে। যেটা বাস্তব হয়ে যাবে এটা বহিমূল্য, আর যেটা অনুমান করবেন এটা ভগ্নাবশেষ মূল্য। প্যাচ আছে একটু, বুঝছি?
একটা মানে সম্পত্তির তাই তো বহিমূল্য, হ্যাঁ 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 আজকের মূল্যটাই তো বহিমূল্য। আজকের মূল্যটাই বহিমূল্য। ভেরি গুড, এটা আকলিমা বুঝে গেছে। তাহলে সম্পত্তির আজকের মূল্য, এই মুহূর্তে সম্পত্তির যে মূল্য সেটাকে বহিমূল্য বলে। ধরেন একটা সম্পত্তি আজকে মাত্র কিনছি 1 লাখ টাকা দিয়ে, তাহলে বহিমূল্য কত? 1 লাখ টাকা। ক্রয় মূল্য কত? তাও 1 লাখ টাকা। বুঝছি? জি স্যার। বহিমূল্যের অপর নাম পুস্তক মূল্য। আর ওই যে ও একটা কথা বলছে আজকের মূল্য, হ্যাঁ আজকের মূল্য মানেও বহিমূল্য। তাহলে বহিমূল্য, পুস্তক মূল্য, অনেকে এটাকে বই মূল্য বলে। আচ্ছা, আর ইংরেজিতে এটাকে বলে বুক ভ্যালু। ইংরেজিতে কি বলে? কি বলে? গুড ভ্যালু। বুক ভ্যালু। আচ্ছা, পুস্তক মূল্য তাহলে সূত্র কি বলেন তো? এটা সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ পুঞ্জীভূত পুঞ্জীভূত হ্যাঁ, এবার ওই যে এমসিকিউ গুলো আমরা বাদ দিয়ে আসছি এগুলো এবার সলভ করেন আপনি। যে বই মূল্য পুস্তক মূল্য মানে কি? ক্রয় মূল্য বিয়োগ পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা লাভ ক্ষতি বের করার জন্য সবার আগে বের করব সব সময় বহিমূল্য। আচ্ছা, বহিমূল্য বের করে ফেলছি। বহিমূল্য কত? 28000 টাকা। এবার আমরা লাভ ক্ষতি বের করব কেমনে? আমরা দেব বিক্রি করছি কয় টাকায় বাদ বিক্রয় মূল্য। আমি একটু বাদ শব্দটা লিখতেছি না, আমি একটু ডাইরেক্ট বিক্রয় মূল্যটা লিখি, কারণ আমাকে মাইনাস চিহ্নটা একটু দেখাতে হবে। আচ্ছা না, বাদ লিখি, বাদ বিক্রয় মূল্য। আচ্ছা, ধরেন এই সম্পদটা আমরা 30000 টাকায় বিক্রি করছি। কয় টাকায়? 30,000। 30,000 টাকা। আজকের দাম 28000। আচ্ছা, একটা কমন সেন্সে বলেন, অ্যাকাউন্টিং বাদ, 28000 টাকার একটা জিনিস যদি আপনি 30000 টাকায় বিক্রি করেন, লাভ না লস? লাভ। লাভ। মাইশা আছেন না? মাইশা, জি। মাইশা বলেন তো, এটা যদি আমি 25000 টাকায় বিক্রি করি, লাভ না লস? লস। লস। কেন লস? কম দামে বিক্রি করছি। কম দামে বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাকে বলেন তো 28000 থেকে 25000 বিয়োগ করলে প্লাস আনসার না মাইনাস আনসার? প্লাস। প্লাস। প্লাস আনসার। তাহলে আমাদেরকে যারা বলে ক্ষতি হলে বিয়োগ হবে, কথাটা ভুল। কথাটা কি ভুল? এখানে আসলে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নাই। এটা আসলে মূলত দেখতে হবে বহিমূল্য। অর্থাৎ আপনি কখনো উত্তর কি পজিটিভ আসলো, উত্তর কি নেগেটিভ আসলো, এটার উপর আসলে লাভ ক্ষতি নির্ভর করে না। আমি দেখব বহিমূল্য থেকে কি বেশি মূল্যে বিক্রি করতেছি, তাহলে লাভ। বহিমূল্য থেকে কম মূল্যে বিক্রি করতেছি, তাহলে ক্ষতি। বুঝছি? জি স্যার। আশা করতেছি বুঝাতে পারছি আপনাদেরকে। তাহলে ধরেন 30000 টাকা যদি হয়, সেক্ষেত্রে অ্যানসার আসবে কত? -2000। -2000। আচ্ছা, -2000 আসলে লাভ না ক্ষতি? লাভ। হ্যাঁ, অনেকেই বলবে না স্যার এটা ক্ষতি। জি না স্যার, এটা ক্ষতি না, এটা লাভ। কেমনে? বহিমূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করছি। আর যদি পজিটিভ অ্যানসার আসে তাহলে লাভ ক্ষতি আমি জানি না ভাই। পজিটিভ অ্যানসার আসলে দেখতে হবে বিক্রয় মূল্য কি ছোট না বড়। বিক্রয় মূল্য ছোট হইলেই ক্ষতি, আর বিক্রয় মূল্য বড় হইলেই লাভ। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে কারো? না স্যার। ওকে, তাহলে এখানে আমি পজিটিভ চিহ্ন দিয়ে রাখতেছি। খেয়াল করুন, প্রথমটা মাইনাস চিহ্ন, তার মানে এটা লাভ, পরেরটা প্লাস চিহ্ন, আসলে এটা ক্ষতি। আচ্ছা, এটা বুঝানোর জন্য আমি মাইনাস চিহ্নটা ইচ্ছে করে আনলাম। এখন একটু খেয়াল করেন, কি যেন একটা ভুল বলছিলাম, ভুলে গেছি। যাই হোক, তাহলে আশা করি আপনারা প্লাস মাইনাসে কাইন্ডলি বলুন। আচ্ছা হ্যাঁ, একটা মাইনাস চিহ্নের কথা বলতেছিলাম। আপনারা অনেকেই বা আমাদের টেস্ট পেপার গাইডগুলোর কাজটা করে। দেখেন এখানে বাদ লিখছি না স্যার? আচ্ছা, বাদ মানে কি বিয়োগ না? জি স্যার। আচ্ছা, হয়তো এখানে বাদ লিখছেন অথবা আপনি এরকম একটা মাইনাস চিহ্ন দিয়েছেন, মাইনাস। এই মাইনাস চিহ্ন দেওয়ার পরও অনেকে এখানে ব্র্যাকেট দেন। এদের ঠ্যাং ভাঙিয়ে ফেলবো যদি আমার কেউ এরকম করেন। এই একসাথে মাইনাস আর ব্র্যাকেট দেওয়া মনে হচ্ছে আপনি হলেন পুরো একটা, কি বলা যায় আপনাকে, আচ্ছা বোকা বলি, আর বেশি খারাপ কিছু বলে আমি। আচ্ছা, দুইটা মাইনাস একসাথে এক অঙ্কে দেওয়া যায় না। আপনাকে হয়তো এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, নাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। স্যার এখানে মাইনাস চিহ্ন দিলে দয়া করে এখানে আর কখনোই ব্র্যাকেট দিবেন না। ব্র্যাকেট কখন ব্যবহার করি? টেবলের ভিতরে আমরা ব্র্যাকেট ব্যবহার করি মাইনাস বোঝানোর জন্য। তা আপনি যদি একবার মাইনাস লেখেন তাহলে এখানে আবার লিখতে হবে কেন? তাহলে হয়তো আপনি থিওরিটিক্যাল এই জায়গায় মাইনাস চিহ্ন লিখবেন, অথবা আপনি এখানে ব্র্যাকেট দিবেন, যে কোনো একটা। দুইটা একসাথে করা যাবে না। যদি স্যার ওদিকে বাদ লিখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ মানে তো মাইনাস, তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে না। বুঝছেন? জি স্যার। আমি আমার স্বজ্ঞানে কোনো বইতে দিইনি আমি এরকম, বা আমি কখনো লিখিনি। আমি স্টুডেন্টকে ইউটিউবে পর্যন্ত মানা করছি, মানে আপনাদের কথা তো বাদ দিলাম, আপনারা তো অল্প কয়েকজন বলবেন যে স্যার আমরা অল্প কয়েকজন জানলে হবে। আমি যদি ইউটিউবে এগুলো নিয়ে বিতর্ক করি, চেষ্টা করি মোটামুটি মানে বিতর্কিত ওয়ার্ডগুলো একটু ওখানে বলতে। দয়া করে এই কাজটা করবেন, এটা ম্যাথমেটিক্যালি ভুল। আচ্ছা, আরেকটা কাজ আপনারা করেন, ফিনান্সের কাজে স্পেশালি কাজটা বেশি করেন, সেটা কি? এই যে এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দিছি না আমি? দিছি কিনা? কেন দিছি বলেন তো, কেন দিছি? কেন দিছি? মাইনাস মান বোঝাতে। উত্তরটা মাইনাস আসছে, মাইনাস মান বুঝাতে আমি দিছি। খুব ভালো কথা।
এখন ধরেন ফিনান্সে এনপিভি এর মান অনেক সময় মাইনাস আসে না? জি আসে স্যার না? জি স্যার আপনারা কিছু গাইড দেখবেন, আমি সম্ভবত লেকচারে জিনিসটা বেশি দেখছি। ধরেন আমার প্রথম উত্তরটা হচ্ছে 48,000, পরের উত্তরটা হচ্ছে 51,000। তাহলে উত্তরটা লেখার কথা ছিল -3,000, কিন্তু আমাদের কিছু মহাপণ্ডিত লেভেলের স্টুডেন্ট আছে, তারা বলে যে না, আমাদের কিছু ছাড়াও আছে, বলে এটা এভাবে লিখতে হবে 3,000। আচ্ছা, যদি এটা এটা মানে নেগেটিভ মানে -3,000 যদি এটা হয়, তাহলে আপনি যে ছোটবেলায় যত সরল অঙ্ক করছেন সব ভুল না? জি স্যার জি স্যার সব সরল অঙ্ক ভুল না? কারণ সরল অঙ্কে ব্র্যাকেট মানে কি মাইনাস ছিল? না না স্যার সাবধান, স্যার অ্যাকাউন্টিং ফিনান্সে ব্র্যাকেট মানে মাইনাস, কে বলছে আপনাকে? যে কোনো ম্যাথে ব্র্যাকেট মানে মাইনাস। তো কোন ব্র্যাকেট? ব্র্যাকেটের একটা নিয়ম আছে, ট্যাবলের ভিতরে ব্র্যাকেট মানে মাইনাস, ট্যাবলের বাইরে ব্র্যাকেট মানে কখনোই মাইনাস চিহ্ন নয়, মনে থাকবে? জি স্যার আপনি যখন ট্যাবল আঁকবেন মানে ঘর করবেন, সেখানে ব্র্যাকেট মানে মাইনাস, যে কেউ পাগলও বুঝবে, মানে পাগল বলতে অ্যাকাউন্টিং রিলেটেড পাগল, আবার মেন্টাল ঠিক তারা না। যাই হোক, তো ট্যাবলের ভিতরে আপনি যদি ব্র্যাকেট দেন সেটা হচ্ছে মাইনাস, কিন্তু ট্যাবলের বাইরে কোথাও ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝানো যাবে না, বুঝতে পারছি? জি স্যার কেউ যদি তার নিজেকে জাহির করার জন্য আপনাকে ফোন দিল, না এটা এরকম হবে, গাইডের রেফারেন্স দিবে, অনেকে গাইডের রেফারেন্স, আমাদের ম্যাক্সিমাম যারা পড়ায় এদের অনেকে খালি গাইড মুখস্থ করে, তো এই জন্য গাইডে এগুলো দিয়ে আছে, হয়তো বলবেন যে গাইডে আছে, দয়া করে গাইডে না, কেউ যদি বেশি তর্ক করতে চায় আমার নাম্বার দিয়ে দিবেন। আমি সবসময় বলছিলাম বিতর্কিত বিষয়গুলো আমি বিতর্ক করতে পছন্দ করি, যারা বিতর্ক করতে চাইবে আমার নাম্বার দিয়ে দিবেন, আমি বিতর্ক করবো বসে বসে। তবে ভুলেও এটা কারেক্ট না, সাবধান, এটা ভুল মানে ভুল, এভাবে কখনো অ্যানসার লেখা যাবে না। তাহলে মনে রাখবেন, ব্র্যাকেট কখন মাইনাস চিহ্ন? যখন আপনি ট্যাবল আঁকবেন, আর ট্যাবলের বাইরে কখনো ব্র্যাকেট দ্বারা মাইনাস বোঝায় না। না আশা করি ক্লিয়ার। এই খুঁটিনাটি নিয়মগুলো কিন্তু জেনে রাখেন, কারণ এগুলি আপনারা বেশি ভুল করেন, অঙ্ক থেকে বেশি ভুল হয় নিয়ম কারণে। এখন এই যে সূত্রটা শিখলাম, এটা থেকে আমি কি কি জানতে পারি? এখান থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বের করতে পারি কিভাবে? আচ্ছা, 1,00,000 আর 28,000 এর পার্থক্য 72 জানো? জি জি স্যার আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে, আচ্ছা বলো তো পুঞ্জীভূত অবচয়ের সূত্র কি, আপনি কি বলবেন বলেন তো? বিক্রিত ক্রয় মূল্য বিক্রিত না, বিক্রিত না। ক্রয় ক্রয় মূল্য বিয়োগ মাইনাস বহিমূল্য। এটা আমি বোঝানোর জন্য বলছি, এটা বলছি বোঝানোর জন্য, কারণ আমি কোন সম্পদের এখানে ক্রয় মূল্য লিখব, আপনি শুধু ক্রয় মূল্য লিখতে চলবে, বিক্রিত সম্পদে ক্রয় মূল্য লেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য লিখছি, মানে যে সম্পদ বিক্রি করবে তার ক্রয় মূল্য আসবে এখানে, এই জন্য লিখছি এটা। যাই হোক, তাহলে ক্রয় মূল্য থেকে বহিমূল্য বাদ দিলে কি আসে? পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয়। বুঝছি এটা? জি স্যার। জি তাহলে স্যার এটা একটা সূত্র, খেয়াল করেন এখানে কতগুলো সূত্র আছে। আবার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? বহিমূল্য পাওয়া যায়, এটা আরেকটা সূত্র। আবার বহিমূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি পাওয়া যায়? লাভ অথবা ক্ষতি। ক্ষতি এটা আরেকটা সূত্র। তাহলে এর ভিতরে অলরেডি 3-4টা সূত্র আছে। আচ্ছা, এখান থেকে চাইলে কি ক্রয় মূল্য বের করা যাবে না? জি স্যার ধরেন যাবে। এটা দিয়ে আনি, আচ্ছা বের করা যাবে না এটা? তখন কি যাবে। করব? নিচের থেকে উপরের দিকে। উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে গেলে ব্যাক ক্যালকুলেশন, মানে পেছনের দিকে ক্যালকুলেশন হবে, পেছনের দিকে ক্যালকুলেশন মানে উল্টা ক্যালকুলেশন, বুঝতে পারছেন? জি স্যার। কি ক্যালকুলেশন হবে? জি স্যার উল্টো উল্টা, উল্টা, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। প্লাস পারিব? জি স্যার জি স্যার ঠিক আছে, যাও। তাহলে এখন আশা করি এটা পারবেন। এখান থেকে মনে রাখেন পুঞ্জীভূত অবচয় বের করার নিয়মটা কি? পুঞ্জীভূত অবচয় বের করার নিয়ম হচ্ছে ক্রয় মূল্য আর বহিমূল্যের কি পার্থক্য। পার্থক্য। এটা সূত্র নম্বর 5 এখন লাগবে। সূত্র নম্বর 5 জীবনে কোনোদিন সৃজনশীল আসবে না, কারণ এটা সৃজনশীলের প্রশ্নই না। সূত্র নম্বর 3-4 সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, 2-3-4 এক নম্বর আসতে পারে সৃজনশীল, কিন্তু 5 নম্বর জীবনে কোনোদিন সৃজনশীল আসবে না। 5 নম্বর শুধুমাত্র সরলরেখী পদ্ধতির জন্য প্রযোজ্য, অন্য কোনো পদ্ধতির জন্য। কোনো পদ্ধতির মধ্যে পড়ে না বুঝিনি কি স্যার? 1 নাম্বার সূত্রটা কি কোনো পদ্ধতির মধ্যে পড়ে না? ভালো আছেন আপনি? ভালো আছেন? না ভালো নাই? ওমা বলতেছে ভালো নাই। মানে এটা কি? আমি বলতেছি কি রে, আপনার প্রশ্ন উত্তর দিব, ভালো আছেন কিনা আপনি? ভয় পাচ্ছেন কেন? না ভালো থাকলে মানে বলেন, বলে ভালো আছি। আবার বলে না মানে, আবার বলে না মানে, না মানে কি আমি উত্তরে যাচ্ছি এখন? বলছি ভালো আছেন কিনা, বলবেন যে স্যার হ্যাঁ আছি অথবা নাই, সোজা কথা, মানে না মানে জি স্যার হ্যাঁ স্যার এগুলো কি? ছি ছি। আচ্ছা বলতেছি, আসেন বলতেছিলাম যে কেন ভালো আছি জিজ্ঞেস করছি, কারণ যে আচ্ছা সূত্র 1 এ অবচয় রিলেটেড কিছু আছে? এই কথা বলা না কেন আকলিমা? না সূত্র 1 এ অবচয় নামে কোনো ওয়ার্ড আছে? না স্যার। তো অবচয় যদি না থাকে, এই সরলরৈখিক ক্রমহ্রাসমান বর্ষ সংখ্যা এবং উৎপাদন একক এগুলো কি জিনিস বলেন না? স্যার এগুলো একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? কিসের পদ্ধতি?
অবচয়ের পদ্ধতি। কিসের পদ্ধতি? অবচয় পদ্ধতি। 1 নম্বর সূত্রে তো অবচয় নাই, পদ্ধতি কি কাজ? বুঝছেন এবার? জি স্যার। হ্যাঁ, যেখানে অবচয় নেই ওখানে পদ্ধতি কেন আসবে? অবচয় থাকলে পদ্ধতি আসবে, অবচয় না থাকলে পদ্ধতি কেন আসবে? বুঝছি? জি স্যার। আর একটু মানসিকভাবে কি করতে হবে, মনোযোগী বেশি হতে হবে। আচ্ছা, সূত্র নাম্বার 5। এখানে কি করব আমরা? ক্রয়ের তারিখ বের করব। কি করব? ক্রয়ের তারিখ। আচ্ছা, ক্রয়ের তারিখ মানে কি? মানে হচ্ছে আপনি সম্পদটা কত বছর আগে কিনছেন অথবা কত তারিখে কিনছেন, এরকম একটা প্রশ্ন এডমিশন টেস্টে হয়। এইচএসসি তে এমসিকিউ তে হয়, সৃজনশীল হয় না। এইচএসসি তে সৃজনশীল হয় না, এমসিকিউ তে হয়। আসুন আমরা একটা সূত্র লিখে ফেলি। তাহলে ক্রয়ের তারিখের সূত্রটা কি? স্যার আমি বলছি এটা 3 এবং 4 এর সাহায্যে করব। কার সাহায্যে? 3 আর 4। 3 নাম্বার সূত্রে আমরা পুঞ্জীভূত অবচয় শিখছিলাম, মনে আছে? সরি, 4 নাম্বার সূত্রে মনে আছে? জি স্যার। জি স্যার। ওই ক্রয় মূল্য আর বহির্মূল্যের পার্থক্য। ক্রয় মূল্য আর বহির্মূল্যের পার্থক্য। আর 3 নাম্বার সূত্রে আমরা কি শিখলাম? বার্ষিক। এটা হচ্ছে সূত্র নাম্বার 4। ওখান থেকে করব পুঞ্জীভূত অবচয় বের করব ক্রয় মূল্য থেকে বহির্মূল্য বাদ দিয়ে। আর এটা হচ্ছে সূত্র নাম্বার 3 এর 1। বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা, এখন আপনার প্রশ্ন স্যার অবশ্যই ক্রয় মূল্য বলে দিবে। আচ্ছা, ধরে নিলাম একটা সম্পদের ক্রয় মূল্য 1 লাখ টাকা। কয় লাখ টাকা? বলেন না। 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তো বলছে 2012 সালে 2012 সালের না 12 সাল না 13 সাল ধরি। 13 সালের 1 জানুয়ারি 13 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি সম্পদের প্রারম্ভিক জের কত? ধরেন 72,000 টাকা। না 72,000 টাকা কেমনে হয়? 28,000 টাকা হবে। কত টাকা হবে? 28,000 টাকা। 28,000 টাকা হবে। আচ্ছা, 2013 সালের 1 জানুয়ারি সম্পদের প্রারম্ভিক জের 28,000 টাকা। এই যে প্রারম্ভিক জের যেটা দেয়া থাকে এটাই বহির্মূল্য। প্রারম্ভিক জের মানে আজকের জের। তো আজকের জেরটা মানে কি? বলেন না। বহির্মূল্য। বহির্মূল্য। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে কি? বহির্মূল্য। বহির্মূল্য। তাহলে বাদ দিলে কত থাকবে? 72,000। আচ্ছা, 72,000 এর নাম কি? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। প্রশ্ন বলছে সম্পত্তিটির ক্রয় মূল্য 1 লাখ টাকা। সম্পত্তিটির ভগ্নাবশেষ মূল্য কত? 4,000 টাকা। এবং এটার আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। আনুমানিক আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। আচ্ছা, এই দেখেন এটা 3 এর 1 সূত্র না? বার্ষিক অবচয় সূত্র এটা না? ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আচ্ছা, তাহলে কত থাকে? 24,000 সমান কয় বছর? 3 বছর। 3 বছর। এরপর কি লিখছি? 3 বছর আগে। স্যার এই যে সূত্রটা করলাম এটা অ্যানসার পাইছি। এই অ্যানসারটার নাম হবে 3 বছর আগে। তার মানে আপনাকে প্রশ্নে যে তারিখ বলছে 2013 সালের 1 জানুয়ারি, ওই তারিখ থেকে কয় বছর আগে সম্পদটা কিনছেন? 3 বছর আগে। এতটুকু বুঝছি? 3 বছর আগে। সবাই এতটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, তো স্যার তারিখ বের করবেন কেমনে? কারণ আমি তো বলছি বছর না, কি বের করব? তারিখ। তারিখ বের করাটা খুবই সোজা। আপনাকে প্রশ্নে যে তারিখটা আছে একটু সুন্দর করে লিখবেন। প্রশ্নে আছে 1 জানুয়ারি 2013। তাহলে তারিখটা একটু খাতায় লেখেন। দেখেন 1 জানুয়ারি 2013 বলছে কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে। 3 বছর আগে। তাহলে অ্যানসারটা কি হবে? কি হবে? 1/1/2010। কি করছি? বছর থেকে বছর জাস্ট বিয়োগ করছি, এটাই অ্যানসার। অর্থাৎ 1 জানুয়ারি 2010 তারিখে মেশিনটি কেনা হয়েছে। বুঝছেন এবার? পারবেন? স্যার এটা এমনি লিখে দিব নাকি দেখাইতে হবে? এটা এমসিকিউ দেখাতে হয়। ওই বেটা এমসিকিউ দেখাতে হয় না। বুঝছি? আর কখনো পরে হইতে পারে না? কখনো পরে? এই পরে কেমনে হবে? আপনি তো বলছেন সম্পত্তি কত তারিখে কিনছেন, তো এটা কি পরে কিনেন না আগে কিনে ফেলছেন? কি রে, এটা কেন রে? আচ্ছা, যাদের কাছে বই আছে ভালো, যাদের কাছে বই নাই তারা একটু অন্যদের যে কোনো একজনকে নক দিলে আপনাদের ছবি পাঠিয়ে দিবে। আপনার গ্রুপে যে কাউকে নক দিলে বইয়ের ছবি আছে তার কাছে। সবাই বইয়ের 166 67 পৃষ্ঠা
কত কত পৃষ্ঠা? 166 আর 67 166 এবং 167 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা নাম্বার 1 থেকে 9 পর্যন্ত। কত থেকে কত? 1 থেকে 9। এই 1 থেকে 9 পর্যন্ত একটু বুঝে বুঝে করবেন। এই 9টা প্রশ্ন ভালো করে সলভ করলে আপনাদের ম্যাথমেটিক্যালি কোনো সমস্যা থাকবে না। আর নেক্সট ক্লাসে আমরা সরলরৈখিক সংজ্ঞাত সৃজনশীল আলোচনা করব। অলরেডি সৃজনশীলের কাহিনী দেখাই ফেলছি আমি গত ক্লাসে। জামাতে দেখাই ফেলছি, আজকে সূত্র তো দেখাই ফেললাম, এবার জাস্ট অঙ্ক দেখাই দিলে হবে। বুঝছি? জি স্যার।